দেখো তাহলে আজকে আমাদের টপিক হলো ঘাসফড়িং, ঠিক আছে? তো আজকে মানে এই টপিকটা ছিল আমাদের প্রাণী পরিচিতি অর্ধের একটা টপিক, হ্যাঁ তিনটা ছিল, এখানে তিনটা আছে, একটা হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ। তো এটা মাঝের টপিক ঘাসফড়িং। তো আসলে এটা কিন্তু হলো আমাদের কি অর্ধেক নাম হলো কি প্রাণীবিদ্যা, তাই না? অর্থাৎ প্রাণী নিয়ে জ্ঞান অর্জন করা লাগবে। তারপরেও এখন তো প্রাণী বলতে দেখো শেষে কি এরপরে যেগুলো অর্ধেকগুলো আছে সবগুলো হলো কি মানব শরীর তথ্য, অর্থাৎ আমাদের দেহ নিয়ে। তো মেনলি আমরা মানুষ, আমাদের মানুষ সম্পর্কে জানাটা আমাদের বেশি জরুরি, তাই না? তবে শুধু মানুষে জানবো, বাকি প্রাণীগুলো সম্পর্কে জানার দরকার, তার কারণ সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের উপাদান আমাদের সংগ্রহ করি, বিভিন্ন কাজে লাগাই, তাই না? তো সেই সকল জীব সম্পর্কেও জানা উচিত, ঠিক আছে? ওটা একটা বিষয়। আর আমরা জানি যে আমাদের এই যে আমরা প্রথম অধ্যায়ে তোমরা হয়তো কেউ পড়ছো, যে ওখানে দেখবো অনেকগুলো পর্ব সম্পর্কে পড়ছিলাম না, অ্যানিমিলা জগৎকে কয়েকটা 9টা পর্বে ভাগ করা হয়, এবং 9টা পর্বে বিভিন্ন প্রাণী সম্পর্কে আমরা পড়ছিলাম। তো এখানে দেখছিলাম আমরা এই 9টা পর্বের মধ্যে সব থেকে কোন পর্বের প্রাণীর সংখ্যা বেশি পড়ছিলাম বলতো? আর্থ্রোপোডা। তো এই যে ঘাসফড়িং কি করে, আর্থ্রোপোডার প্রতিনিধিত্ব করে, তাই না? মানে ঘাসফড়িং হলো আর্থ্রোপোডার একটা সদস্য, তাই না? একটা প্রজাতি। ওকে, তাহলে আমরা যদি এই ঘাসফড়িং সম্পর্কে জানি, তাহলে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য সম্পর্কেও একদম মানে ভালোভাবে জানতে পারবো, ঠিক আছে? জানতে পারবো। এর একটু আগে কি ছিল, হাইড্রা ছিল। হাইড্রা কোন পর্বের প্রাণী বলতো? নিডারিয়া পর্বের প্রাণী। তো নিডারিয়া পর্বের সম্পর্কে বিস্তারিত জানা যায়। রুই মাছ এটা কি বলতো? এটা হলো কর্ডাটা পর্বের প্রাণী। কর্ডাটা পর্বের প্রাণী। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। আর যদি বলি এগুলো জানি আমরা, তাই না? ওকে, তো এখন আমাদের পড়বে এখানে হলো ঘাসফড়িং। তো ঘাসফড়িং আসলে আমরা তো এখনো পড়িনি ঘাসফড়িং সম্পর্কে, না? ঘাসফড়িং এর এখানে কি কি পড়তে হবে আগে যদি বলি, যে ঘাসফড়িং এর বডি সম্পর্কে পড়তে হবে আর কি, সবকিছু পড়তে হবে। যেমন আমরা আমাদের একটা মানুষের ক্ষেত্রে কি কি থাকতে পারে, মানুষের হাত পা চোখ কান নাক গলা যা আছে সব, পেটের যা আছে সব একটা পার্ট। তো এই যে ঘাসফড়িং এর প্রতিটা দেহের অংশ সম্পর্কে আমার পড়তে হবে। দেন তারপরে আমাদের ইন্টারনাল অনেকগুলো তন্ত্র আছে না, যেগুলো কাজ করে বিভিন্ন ধরনের, যেমন আমাদের শ্বসন তন্ত্র আছে, পরিপাক তন্ত্র আছে, না রেচন তন্ত্র আছে। তো ওই ঘাসফড়িং এরও কি আছে বলতো, এগুলো আছে কিনা? তো এই ঘাসফড়িং এর বিভিন্ন তন্ত্র বিভিন্ন সিস্টেম নিয়েও আমাদের এখানে পড়তে হবে। অর্থাৎ একের ভেতর সব। আমরা যেমন মানব দেহে এখানে একটা অধ্যায় আছে মানব দেহের জন্য, আর এখানে একের ভেতরে সব এই অধ্যায়ে ঘাসফড়িং এর A to Z নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? সংযুক্ত ভাবে মোটামুটি তো আমরা জানবো। তো প্রথমে দেখো আমরা একটু ঘাসফড়িং দেখি, একটু আফসা একটু চিনি নেই ঘাসফড়িং দেখতে কেমন। দেখো এখানে এই চিত্রটা থেকে, এটা কি ভালো? আচ্ছা, আমাদের যেরকম আমরা দেখতে পাই এটা একদম ন্যাচারাল লাগতেছে না? হ্যাঁ, রিয়েল ছবি। তো দেখো এটা একটা ঘাসফড়িং, হ্যাঁ দেখছি আমরা, কি এটা দেখছো ঘাসফড়িং দেখছো? ওকে, ওই যে লাফালাফি বাড়ায় ঘাসের মধ্যে। ওকে, দেখো ঘাসফড়িং এর কি দেখা যাচ্ছে, এখানে একটা কি আছে, মাথা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঘাসফড়িং এর মাথাও আছে। এই যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হলো ঘাসফড়িং এর বুক। কি বলতো? বুক বা বক্ষ। তাহলে মাথা বা মস্তক, তারপরে কি আছে? তাহলে হলো মাথা বা মস্তক, এটা হলো কি বক্ষ আছে এখানে। আর এই যে অংশটুকু এটাকে কি বলবো আমরা? উদর বা পেট। কি বলবো? লেজ না, উদর, পেট বা অ্যাবডোমেন। কি বলবো? অ্যাবডোমেন এটা। ওকে, অ্যাবডোমেন। ওকে, এখন দেখো এই যে এটা কি বলতো, এই যে আমরা দেখতেছি এটা কি? এটা কিন্তু পাখা, ঠিক আছে? এটা হলো পাখা, পাখনা বা ডানা আমরা তাই বলবো। এখানে কি বলবো? ডানা। ডানা আবার কয়টা আছে বলতো? ডানা হলো 2 জোড়া। কয় জোড়া? 2 জোড়া থাকে, এরপরে একটা থাকে, এখন 2 জোড়া থাকে, ঠিক আছে? 2 জোড়া ডানা থাকে। কয় জোড়া? 2 জোড়া না 2 জোড়া। 2 জোড়া, এপাশে একটা ওপাশে একটা, এপাশে একটা এপাশে একটা। কয়টা হলো? 2 জোড়া, 4টা। 4টা ডানা থাকবে। এর মধ্যে আবার বলতে পারো যে ভাইয়া তাহলে 4টা ডানা দেখে ওড়ে না। 4টা ডানায় কিন্তু ওড়ার কাজে লাগে না, এটা আমরা জানি না হয়তো অনেকেই। ডানা 4টা দিকে, কিন্তু 4টা কিন্তু ওড়ার কাজে লাগে না। কথা হলো সামনের জোড়াটা কি করে? কাভারিং হিসেবে কাজ করে, অর্থাৎ পিছনের জোড়াকে কি করে? প্রোটেকশন দিয়ে রাখে, ঠিক আছে? ওকে, এটা আমরা একটু বিস্তারিত পড়বো এগুলো। তো পাকা সময় বললাম। তাহলে এই মাথাতে বললাম, মাথার মধ্যে আর কি আছে? দেখো চোখ আছে না? তো এর চোখকে আমরা পুঞ্জাক্ষী বলবো। কেন বলবো একটু পরে বলবো। এই যে মাথার সামনে কি আছে দেখো, এই যে দেখা যাচ্ছে, এগুলো কি বলবো আমরা? অ্যান্টেনা। কি বলবো? সিংহের মধ্যে দেখা যাচ্ছে না, এটা অ্যান্টেনা বলবো। কি অ্যান্টেনা? ওই যে ডিশ অ্যান্টেনা আছে না, বিষয়টা এটা সিগন্যাল না, এখানে বিষয়টা। ওকে, এখন দেখো এগুলো বললাম। এই যে দেখো এটা হলো আমাদের, তারপরে অ্যাবডোমেনের নিচের দিকে অংশ, না তোমার লেজ বলতেছিলাম। তো এখানে এই যে অ্যানাল সার্কি আছে, অ্যানাল সার্কি থেকে বোঝা যায়, ঠিক আছে? অ্যানাল সার্কি এটা মহিলাদের থাকে, মানে স্ত্রী থাকে। তারপরে এখানে অভিপোজিটর থাকে। কি থাকে বলো তো? এভাবে একটা জিনিস থাকে, এটা কি বলবো আমরা? অভিপোজিটর। স্ত্রী ঘাসফড়িং এর থাকে, এটাতে কি করে? ডিম পারে। কি করে?
মাটির তলে এটাতে ডিম পারে, ওভিপোজিটর বলি আমরা, একটু পরে জানবো এগুলো। তাহলে এগুলো জানলাম। এগুলা কি বলতো, এগুলা কি পা, এগুলো হলো পা। তাহলে এগুলো হলো পা, ঘাসফড়িংয়ের পা। তাহলে এখানে দুইটা পা আছে, এখানে দুইটা পা আছে, আর এই যে বড় দুইটা পা, সামনে দুইটা ছোট আর পিছনে একটা কি অনেক বড়, দেখা যাচ্ছে না? একদম একদম আমাদের থোড়া বলি না, হ্যাঁ থোড়ার মতো না, এই দেখো না কত বড় থোড়া। মিলি এটা কি বলে আমরা বলো তো? ফিমার। এটা কি ফিমার। আমাদের পায়ের এই উপর অংশটা কি বলি আমরা? হাড়টা কি বলি? ফিমার বলি না? ফিমার। আর ফিমার সহ মাংস সহ পুরো কি থাই বলি? ওকে ওকে, তাহলে এটা থাই। ওকে, লেগ। তো এটা বড় পা, ঠিক আছে? এইগুলো পা। তো এগুলো পা আবার নাম আছে, বুঝছো? নাম আছে, ঠিক আছে? তো আমরা নাম সম্পর্কে জানবো, কোনটা কি পা বলি, কোনটার কাজ কি, ঠিক আছে? এগুলো আমাদের হাঁটতে সাহায্য করে, হাঁটিয়ে পা বলি, ঠিক আছে? এটা কি করে? লাফাইতে সাহায্য করে, অনেক দূরে চলে যায়, এখান থেকে অনেক দূরে দূরে চলে যায়। এটাকে বললো কি আমরা? লাফিয়ে পা বলি, এটাকে হাঁটার পা বলি, ঠিক আছে? আমি কিন্তু এগুলো কিন্তু বিস্তারিত জানবো একটু পরে। পায়ের গঠন, পায়ের মধ্যে কি কি আছে, এগুলা জানবো। ওকে, তাহলে এই সম্পর্কে জানবো। এবং দেখো এই যে বলা আছে না, এই যে অ্যাবডোমেন দেখতেছি, পেট দেখতেছি, দেখো এর মধ্যে আবার দেখো কি আছে, ভাগ আছে না? দেখো তো, দেখছো একটা করে খন্ড খন্ড আছে না? আর নিজস্ব সংখ্যক খন্ড আছে, এগুলো আমরা জানবো। প্রতিটা খন্ডকে আবার দুই পাশে কি থাকে? কিছু ছিদ্র থাকে, যেগুলো শোষণ হিসেবে কাজ করে, ছিদ্র থাকে, ঠিক আছে? এরকম এ দেখো কি আছে, ছিদ্র আছে না? দেখা যাচ্ছে কি? দেখো মাঝে কি আছে? ছিদ্র আছে, দেখা যাচ্ছে। এই দেখুন, দেখো ওদিকে কি আছে বলো তো? ছিদ্র। এই যে এখন ছিদ্র আছে, ঠিক আছে? ছিদ্র আছে। ওকে, তো ছিদ্রগুলো এগুলো আমরা জানবো পড়বো বিস্তারিত, কোনটা কি, কোনটার কাজ কি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা একটু বই যাই। প্রাণীর সঙ্গে একটু পরিচিত হলাম নাকি? এখন সহজ লাগবে একটু, যাই হোক নতুন জিনিস যেহেতু। ওকে, ঠিক আছে, আমরা একটু বই যাই। দেখো কি বলছি, ঘাসফড়িং হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কোন পর্বের? আর বললাম সব থেকে বড় পর্ব, সব থেকে বেশি প্রাণী আছে এই পর্বের মধ্যে। এবং ইনসেক্টা শ্রেণীভুক্ত একটি সাধারণ প্রাণী, ঠিক আছে? ইনসেক্ট মানে কি? পতঙ্গ, একটা পতঙ্গ। বাংলাদেশ ও পৃথিবীর সব জায়গায় কি সবুজ শস্যক্ষেত বা সবজির বাগানে বিভিন্ন ধরনের ঘাসফড়িং কি একা বা দলবদ্ধভাবে বিচরণ করে থাকে। ঘাসফড়িং এর প্রজাতি পঙ্গপাল নামে পরিচিত, ঠিক আছে? লোকাস্ট বা পঙ্গপাল নামে পরিচিত। এরা বাদামি বর্ণের মাঝারি আকৃতির পতঙ্গ। কেমন? বাদামি বর্ণের মাঝারি আকৃতির, ঝাঁক বেঁধে এগুলা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায়। কখনো কখনো এদের সংখ্যা এত বেড়ে যায় যে মুহূর্তের মধ্যে ধান ক্ষেতের একটি ক্ষেতের সমস্ত ফসল খেয়ে সাবার করে ফেলতে পারে। পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্যক্ষেত্রের জন্য মারাত্মক হুমকি, ঠিক আছে? ওকে, তো এখন দেখো কি বলছে এখানে, দেখো এরা মিলে কোথায় থাকে বলো তো? এই যে, তাহলে ঘাস এবং লতা পাতার মধ্যে থেকে লাফিয়ে চলে, তাই না? কেমন চলে? লাফিয়ে চলে। তাই এদের নাম হয়েছে কি বলতো? ঘাসফড়িং। ঘাসফড়িং কেন? কারণ ঘাসেই থাকে, ঘাসে বিচরণ করে ঘাসফড়িং। ওকে, দেখো সম্প্রতি 2011 সালে শ্রেণীবিন্যাসে পলিগোচেরাস পেকটাস সহ সমস্ত ঘাসফড়িং ও পঙ্গপালকে আকৃতি এবং জিনঘটিত বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে। ফলশ্রুত পলিগোচেরাস পেকটাস এর গোত্রের নামকরণ করা হয়েছে কি? পাইরোগোমরফিডি। আগে কি নাম ছিল? অ্যাক্রিডিয়েটি ছিল। নামগুলো খুবই কঠিন কঠিন, ঠিক আছে? একটু বারবার পড়তে হবে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে এগুলো পড়লা একটু। এখন দেখো পৃথিবীতে প্রায় 20 প্রজাতির, কত প্রজাতির আছে? 20,000 প্রজাতি। কত প্রজাতির বলো তো? পৃথিবীতে প্রায় হলো 20,000 প্রজাতির আমাদের ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে, তবে বাংলাদেশে মাত্র 20 প্রজাতির। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখা যাবে। পৃথিবীতে হলো 20,000, বাংলাদেশে মাত্র 20টি। কোথায় 20,000, কোথায় 20, আর কোথায় হলো 20টি? আমাদের শুধু 20টি আছে। ওকে, এটা একটু মনে রাখতে হবে। আর নামগুলো মনে রাখতে হবে। এখানে কি বলতো? পলিগোসেরাস পেকটাস, এটা মনে রাখতে হবে। বড় আমাদের দেশে এটাই দেখা যায় বেশি, বুঝছো? পলিগোসেরাস পেকটাস, এটা মনে রাখতে হবে। এখন কথা হলো, এই যে অনেক নাম আছে আমাদের, যে 20 প্রজাতির দেওয়া আছে, সবগুলো নাম কি মুখস্থ করতে হবে? কিছু মুখস্থ হবে, শুধুমাত্র কি পলিগোসেরাস এটাই শুধু মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আর কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখবে 20 প্রজাতির, আর এই নামটা মুখস্থ রাখবো।
এখন দেখো ঘাস ফড়িং কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীর ভুক্ত প্রাণী বা কেন একে পতঙ্গ বলা হয়ে থাকে? দেখো এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু খ নাম্বার জন্য আসতে পারে, কেন পতঙ্গ বলা হয়ে থাকে। সো এইগুলা মুক্ত করতে হবে। অন্যান্য পতঙ্গের মতো ঘাস ফড়িং কি বলতো? দেহ কাইটিন নির্মিত বহিকঙ্কাল দিয়ে আবৃত। কি নির্মিত? কাইটিন। ওকে। দেহ 3টে অঞ্চলে বিভক্ত। কি দেখছিলাম? একটা মাথা বা মস্তক, একটা বক্ষ, একটা উদর। দেখো মস্তকে একজোড়া কি আছে? পুঞ্জাক্ষী, যেটা চোখের মতো কাজ করে দেয় বললাম। একজোড়া কি আছে? পুঞ্জাক্ষী। একজোড়া কি আছে? অ্যান্টেনা, ওই যে যেটা শিং বললাম। তারপরে কি বক্ষ দেশে 3 জোড়া কি আছে? সন্ধিযুক্ত পা। কয় জোড়া পা? সন্ধিযুক্ত মানে কি? এরকম ভাবে লাগানো আছে, ঠিক আছে? সন্ধি আছে, হ্যাঁ, খন্ড খন্ড, ঠিক আছে? 3 জোড়া পা আছে এবং 2 জোড়া ডানা। কয় জোড়া ডানা? 2 জোড়া। ট্রাকিয়া নামক শাখা প্রশাখা যুক্ত বায়ু নালিকার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করে। কিসের মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন করে? ট্রাকিয়ার মাধ্যমে। আমরা কিসের মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে। ট্র্যাকের মধ্যে দিয়ে ফুসফুস। হ্যাঁ, তো এটা ফুসফুসে, আমরা মনে করি ফুসফুস, এটা কিসের মাধ্যমে বলতো? ট্রাকিয়ার মাধ্যমে। ট্রাকিয়া তো শ্বাসনালীটা না? হ্যাঁ, শ্বাসনালী। দেখো মুক্ত রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান। কেমন? মুক্ত। হিমোসিল বলা হয় না? বলছি না মুক্ত রক্ত সংবহন তন্ত্র হিমোসিল। আমাদের তো বদ্ধ। আমাদের বদ্ধ, ঠিক আছে? ওরকম একটা কি আছে এখানে? এদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এটা একটা থলির মতো থাকে পুরো দেহ, এর মধ্যে রক্ত থাকে, ঠিক আছে? এরকম একটা মুক্ত রক্ত সংবহন তন্ত্র দেখা যায়। আর একটা কি বললাম? মালপিজিয়ান নালিকা সাহায্যে কি করে? হ্যাঁ, তো ম্যালপিজিয়ান বা মালপিজিয়ান যে বলতে পারো, সমস্যা নাই। তো মালপিজিয়ান বা ম্যালপিজিয়ান নালিকার মাধ্যমে কি করে? রেচন কার্য সম্পন্ন করে। ওকে, মানে ইংলিশটা হলো এরকম, ঠিক আছে? সো মালও বলতে পারো, মেয়ালও বলতে পারো। ম্যালি বলে এটা। হ্যাঁ, মানুষ যেটা বলে ইংলিশে বলে, বাংলায় মাল বলে। দেখো মালপিজিয়ান নালিকা, ঠিক আছে? কালকে ওইটা বললাম কি জানো? হাইব্রিডাইজেশন। সব জায়গায় দেখলাম হাইব্রিডাইজেশন দিয়েছে, হাইব্রিডাইজেশন দিছে। দুটোই তো হয়। না, ওইটা হাইব্রিড মানে বাংলাও দিছে না, হাইব্রিডাইজেশন এস দিছে না, সব জায়গায় হাইব্রিডাইজেশন দেওয়া। অনলাইনে সার্চে দেখলাম ক্লাসগুলো এসে সবাই টাইটেলে এটা হাইব্রিডাইজেশন, বুঝছো? বইয়ের ওখানে শুধু হাইব্রিডাইজেশন বাংলা দিয়ে মানে জেড আছে সব জায়গায়, জেড, আর ওখানে হলো এস দিছে, কেন জানি, আল্লাহ জানে। বাকি সব জায়গায় জেড দেখলাম, অনলাইনেও জেড, এস নাই। হ্যাঁ, তারপরে হলো কি? মালপিজিয়ান নালিকার সাথে কি করবে? রেচন কে সম্পন্ন করে। তো মালপিজিয়ান নালিকা আমরা রেচন কাজে কিসের মাধ্যমে সম্পন্ন করি বলো তো? আমরা রেচন কাজ কার মাধ্যমে সাথে করি? কিডনির মাধ্যমে। কার মাধ্যমে? কিডনির মাধ্যমে। আর এদের কি বলতো? ম্যালপিজিয়ান বা মালপিজিয়ান নালিকার মাধ্যমে। ওকে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? মানে এটা কেমন আমরা বিস্তারিত জানবো, বুঝছো? মালপিজিয়ান নালিকা কেমন দেখতে, কিভাবে কাজ সম্পন্ন করে, তখন এই রেচন তন্ত্র সম্পর্কে তো আমাদের পড়তে হবে, তখন আমরা বিস্তারিত জানবো। এখন দেখো এই যে শ্রেণীতাত্ত্বিক একটা অবস্থান, কি কি নামগুলা আর তো ক্লাস পড়বা, এগুলো একটু মনে রাখতে হয়। কষ্ট করে তো মুস্ত করতে পারো, করো, ঠিক আছে? তখন যখন এমসিকিউ আসে, বুঝছো? এসপিএস তো লাগবেই, পলিগন রেসপেক্ট আছে, এটা মনে রাখতে হবে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। এখন মুস্ত করার টাইম, তোমরা একাডেমি পড়তেছো, মুস্ত করবা, ঠিক আছে? তারপরে কাজ লাগবে। তারপরে কি বলতো? বাসস্থান। এরা কোথায় বসবাস করে? তো একটু বললাম যেটা ঘাসের মধ্যে বসবাস করে, তাই না? তো ঘাস পুডিং যেহেতু ঘাস, পাতা, শস্য এবং শস্যের কচি পাতা আহার করে, সেই কারণে এমন ধরনের নিচু বসতি এদের বেশি পছন্দ। তার নিচু বসতি বলতে এরকম ঘাসটা বেশি থাকে। মূলত সব ধরনের আবাসেই, যেমন তৃণভূমি, বাড়ি, বন, চারণভূমি, মাঠ, বন, এগুলো সবগুলো থাকে আর কি। ওকে, এগুলো বিভিন্ন কিছু বলছে। তবে এখানে দেখো প্রতিকূল আবহাওয়ায়, কেমন আবহাওয়া বলতো? প্রতিকূল মানে কি? খারাপ আবহাওয়া। ঘাস ফড়িং বলতো বিপুল সংখ্যায় কি পরিযায়ী বা মাইগ্রেটরি হয়। মাইগ্রেশন বোঝো? কলেজে ভর্তি হয়েছে, মাইগ্রেশন করোনা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, হ্যাঁ, এটাই হলো। তাহলে এটা হলো পরিযায়ী বলা হয় বাংলায়, ঠিক আছে? তো কি করে তারা প্রতিকূল পরিবেশে তারা কি করে? অবস্থান চেঞ্জ করে। যেমন এই যে আমাদের কি আছে, অতিথি পাখিগুলো আছে না, শীতকালে আসবে না ইন্ডিয়ার গুলা, এটা কি অতিথি পাখি না? এটা কি বলতো? কিন্তু মাইগ্রেশন করে আসে, ঠিক আছে? বা পরিযায়ী বলতে পারি আমরা এদেরকে। তাহলে এটা কিছু কি বলতো? স্থান পরিবর্তন করে প্রতিকূল পরিবেশে। দেখো দিনে প্রায় কত কিলোমিটার? 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি করতে পারে বলো তো? 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে উড়ে। এটা মনে রাখতে হবে। কত কিলোমিটার যেতে পারে? 15 কিলোমিটার। আর আগে কি বললাম? দুটো সংখ্যা ছিল, এগুলো সংখ্যাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে। তো 15 কিলোমিটার দিনে যেতে পারে। ওখানে দেখলাম হলো কি 20,000 প্রজাতি আছে পৃথিবীতে, বাংলাদেশে হলো 20 প্রজাতির। এগুলো কিন্তু আমি ধরবো একটু পরে। তাহলে 20,000 কোথায় আছে? পৃথিবীতে। বাংলাদেশে 20 প্রজাতির। দিনে কত কিলোমিটার যেতে পারে? প্রতিকূল পরিবেশে 15 কিলোমিটার যেতে পারে।
ঠিক আছে, ওকে। এখন দেখো খাদ্য, এরা আসলে কি খায়? ঘাস স্প্রিং তৃণভোজী এবং শাকাশী প্রাণী। কি বলতো? তৃণভোজী বা শাকাশী প্রাণী, অর্থাৎ কি লতা পাতা খেয়ে বেঁচে এবং শস্য খেয়ে বেঁচে থাকে, লতা পাতা শস্য এগুলা খেয়ে থাকে। ওকে ওকে, তাহলে ডিম থেকে বেরোয়, দেখো ডিম থেকে ফোটার পর পরে এই ডিম অবস্থা কি, ঘাস স্প্রিং চারপাশের কোনো ছোট ছোট সহজপাচ্য গাছ বা ঘাস নতুন কোমল শাখা প্রশাখা খেতে শুরু করে। লিম হলো এই যে বাচ্চা অবস্থায় লিম বলা হয়। আমরা একটু জানবে এগুলো শেষের দিকে, ঠিক আছে? বাচ্চা অবস্থায় কি বলা হবে? লিম বলা হবে। মানে ভ্রূণ থেকে মানে ডিম থেকে ফুটে বের হওয়ার পরে যে অবস্থা বলি তাকে আমরা নিম দশা বলি। একবার খোলস মোচনের পর, বুঝছো, এরা খোলস মোচন করে। হ্যাঁ, খোলস মোচন করে বড় হয়। তেলাপোকা দেখো না খোলস মোচন করে। আবার চিংড়ি মাছ দেখো না, চিংড়ি মাছ তো তোমরা দেখছো কি ভাবে মাছ মারছো কিনা দিতে, তুমি মারছিলাম খোলস থাকে, খোলস দেখছো কখনো মাছ মারতে গিয়ে? না, এমনি তুমি দেখো না, মাছ মাছ কম মারছো তুমি, খাওয়ার সময় তো দেখা যায়। যাই হোক খাওয়ার সময় দেখছো এটা মাছ খোলস পাল্টে একদম নরম হয়ে যায়, উপরে মানে একদম শাকশাকা হয়ে যায়, নরম, খোলস থাকে না, শক্ত। যখন শক্ত হয়ে যায়, কেন খাওয়ার সময় তো সবসময় খোলস থাকে। তো তুমি তো আমরা নিয়ে এসে ওগুলাই পাই। তো ওই খোলস যখন চেঞ্জ করো না, একদম নরম নালবেলা হয়ে যায়, বুঝছো? আবার ওই খোলসটা যখন পুরো হয় তখন কি করে, ৮-৬০ হয়ে যায়, দাম মতো মনে করো ৮-৬০ হয়ে যায়, মানে চাপাচাপি হয়ে যায়, তখন কি করে ছেড়ে দেয়, আরেকটা হোচনটা তৈরি করে। এভাবে বৃদ্ধি হয়, বড় হয়। তার কারণ এই যে আমাদের মতো না যে আমরা বড় হচ্ছে, আমাদের ত্বকগুলা কি হচ্ছে, বড় হচ্ছে, মোটা হচ্ছে, মানে প্রশস্ত হচ্ছে। কিন্তু এই যে কিছু পতঙ্গ প্রাণীগুলো আছে না, বা সাপের ক্ষেত্রে এরকম, এরা কি ওগুলো বড় হয় না, এগুলো কি ফিক্স টাইটি নির্মিত, তো ফিক্স, এগুলো বৃদ্ধি হয় না, তখন এটা চেঞ্জ হয়। হ্যাঁ, বড় হলে ৮-৬০ হয়ে যায়, ওগুলো ছেড়ে দিয়ে নতুন করে তৈরি হয়, বুঝতে পারছো? এরকম সিস্টেমটা এদের। তো এই জন্য এরা দেখবো আমরা খোলস মোচনের মাধ্যমে ধীরে ধীরে বড় হয়, আমরা দেখবো একটু পরে পড়বো শেষের দিকে, তো এগুলো পড়বো। তো এগুলো বলছে আর কি, ওকে, এগুলো তেমন কিছু না। বাহ্যিক অঙ্গ সংস্থান, অর্থাৎ বাহ্যিকভাবে কি কি অঙ্গ আছে, কি কি দ্বারা গঠিত, এইগুলা ওই দেহের পার্টগুলো আর কি মেইনলি। তাহলে দেখো দেহ কেমন বৈশিষ্ট্য আছে, দেখো ঘাস স্প্রিংয়ের দেহ কি বলতো, সরু, কেমন সরু না, চেয়ে কোন দেখো সরু। তারপরে লম্বা, ঠিক লম্বা না, লম্বা। আবার কি বেলুনাকার বা সিলিন্ডার, বোঝো না, এরকম সিলিন্ডার, ঠিক আছে, বেলুনাকার। সিলিন্ডার পড়ছো না, সিলিন্ডার ক্ষেত্রফল সূত্র, এটা সিলিন্ডারের ক্ষেত্রফল বললাম, আর আয়তন বললাম, ক্ষেত্রফল এটা না, সিলিন্ডারের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইনটু আর প্লাস এইচ। হ্যাঁ, না আরো আছে। তার কারণ দেখো সিলিন্ডার যখন তুমি লিখবা, শোনো, পায়ের স্কয়ার না, দেখো তারা একটা সিলিন্ডার যাচ্ছে। এখন এখানে কি বের করতে হয় বলো তো, এই যে এই পাশে দুটা কি আছে, বৃত্তের মতো আছে না, এটা হলো পায়ের স্কয়ার, এটা কি পায়ের স্কয়ার, এটা কি বক্রতল। তাহলে তিনটা ক্ষেত্রফল তোমাকে যোগ দিতে হবে, তিনটা ক্ষেত্রফলের যোগ করে সমষ্টি হবে। আর আমরা আয়তনের ক্ষেত্রে কি লিখি, শুধু এই যে একটার ক্ষেত্রফল, এই যে এই একটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর এই যে উচ্চতাটা কি করি, গুণ দিই, এটা হলো আমাদের আয়তন। ওকে, গণিত পড়াবো না এখন, যাই হোক। তাহলে দেখো, তাহলে কি বললাম, বাহ্যিক অঙ্গ সংস্থান, অর্থাৎ ঘাস পুডিং এর দেহ কি বলতো, সরু, লম্বাটে, বেলুনাকার বা সিলিন্ডাকার, এবং কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রথম অর্ধে দেওয়া আছে প্রতিসমতা দেওয়া আছে। দ্বিপার্শ্বীয় প্রতিসম বলতে কি, অর্থাৎ দেহের মাঝ বরাবর কাটলে দুইটা সমান অংশ পাই, যদিও এতে পাওয়া যায়। যেমন আমাদের আমরা বলি আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, যদি অ্যাকচুয়াল রাইট ভাবে হয় না, কেন হয় না, ভেতরের দিক দিয়ে আমরাও দ্বিপার্শ্বীয় প্রতিসম, যেমন মাঝ বরাবর যদি কাটি নাক বরাবর, পাকস্থলী আছে, কারণ একসাথে পাকস্থলী একটা অংশ, মানে যেমন লিভার ডান দিকে বেশি থাকে, পাকস্থলী বাম দিকে বেশি থাকে, হার্ট বাম দিকে থাকে। তো এগুলো কিন্তু ইন্টারনাল অঙ্গগুলো কিন্তু সমানভাবে বন্টন হয় না। তবে বাহ্যিকভাবে আমরা বলে থাকি কি বলতো, আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, তো এটাই। যেমন আমরা ফরিং গুলো তো দেখি এমনিতে, মনে করো ফরিং আমরা আট করার সময় এমনি আট করি না, কেমন আট করি মানে জানো, ভুলে গেলাম, ফরিং আট করে ভুলে গেলাম, তো হোক, এটাই মনে করো ফরিং, এইটা ছোট হয়ে গেছে। ও প্রজাপতি, কি বলতে প্রজাপতি এমনি অ্যাড করি না। তাহলে এখানে দেখো মাঝ বরাবর যদি আমরা কাটি, এই বরাবর সমান দুই ভাগ, তো প্রজাপতি দেখো তাহলে দুই পাশে সমান দেখা যাচ্ছে না। আমরা কিন্তু অনেক সময় ছোটবেলা আর্ট করছি যে এক পাশে কি করছি, যে কাগজের ভাঁজ করে এ পাশে কালি দিয়ে করে এ পাশে দিয়ে ছাপ দিছি, একদম সেম একটা প্রজাপতি হয়ে গেছে না, দুই পাশে একই রকম। করছো কখনো? কি বলো তোমার ছোটবেলায় এসব করো নাই? মানে কাগজ আমরা ভাঁজ করছি, এক সাইডে কি করছি, এই প্রজাপতির এই অংশটা আর্ট করছি, বুঝছো,
মানে কালি দিয়ে এই দেখো ই করছি, পরে কি করছি ভাঁজ করে দিছি, এই পাশেও কি হয়েছে দাগ করে গেছে, সেম সেম একদম, বুঝতে পারছো? এভাবে আমরা বোঝা তেমন হলো ছোটবেলায়, মানে দুই পাশে একই রকম সেম হলো। তো দেখো এখনকার ছেলে মেয়েরা অত কিছু করে না, খেলাধুলা করে না, এভাবে তৈরি করে না, শুধু ফোন আর ফোন। তো দেখো এখানে, তো এটা বললাম, দেখো পূর্ণাঙ্গ প্রাণী কত? 8 থেকে 9, কত বলো তো? 8 সেন্টিমিটার। মাঝে দামের বই লেখা আছে 8 থেকে 9, কত? 8 থেকে 9, এখানেও একটু লেখা রাখো 8 থেকে 9, দিল সমস্যা আছে নাই? কোন ভাই? মাঝে দামে, তাই 8 মাঝে দামে, মাঝেটা মাঝে দামে, ও মাঝে দামে, হ্যাঁ। দেখুন এগুলো মাঝে দামে দিছি। দেখো তো মাঝে দামে বই লেখা আছে 8 থেকে 9, সো এটা 9টা লিখে দিলাম। পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় 8 থেকে 9 সেন্টিমিটার হয়ে থাকে। ওকে, দেখো দেহের রং অনেকটা কি বলতো, এই যে রংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। দেহের রং কেমন বলতো? হলদে সবুজ ধরনের অথবা বাদামি বর্ণের, অথবা কি বাদামি বর্ণের ধরনের। কি দেওয়া আছে বলতো? হলদে সবুজ বাদামি বর্ণের। আর একটা দেওয়া আছে এখানে দেখো আমাদের, উজ্জ্বল নীল বর্ণের। কি বলতো? উজ্জ্বল নীল হলুদ, উজ্জ্বল নীল হলুদ। যেমন আমাদের যেটা পলিগোসেরাস পিকটাস, এটা হলো কি উজ্জ্বল নীল হলুদ। মেইনলি এটা মনে রাখতে হবে যে পলিগোসেরাস পিকটাসের কালার কেমন, রং কেমন, উজ্জ্বল নীল হলুদ। তো 3টা কালার এখানে বললাম আমরা, কি বলতো? হলদে সবুজ বাদামি বর্ণের, উজ্জ্বল নীল হলুদ, তাই না? ওকে, তো এই যে হলদে সবুজ থাকার কারণে কি বলতো, এই যে এই কালারগুলো কি হয়, এই যে ঘাস স্প্রিংকে গাছের পাতার সাথে কি মিশে যেতে একদম সাহায্য করে, বুঝছো? এটা তাদের রক্ষণের জন্য কাজে লাগে অন্য প্রাণী থেকে, চিনতে পারো না সহজে। যাই হোক, তারপরে এগুলো দেখো, এগুলো বললাম যে মাঝে মাঝে স্পটের মধ্যে থাকে, এগুলো আকারে থাকে কিছু ঘাস স্প্রিং, এগুলো বললামই তো, এগুলো কিছু পড়বো না। দেখো এখন দেখো কি বলছে, ঘাস স্প্রিং এর দেহে, সারা দেহ কি নির্মিত বলতো? কাইটিন যুক্ত কিউটিকলে আবৃত থাকে, এবং বহিঃকঙ্কাল কি বলতো? হাইপোডার্মিস, মানে কি অধতক পড়ছিলাম না, ডার্মিস, ডার্মিস পড়ছিল না, এপিডার্মিস, হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, এগুলো পড়ছিল না? হ্যাঁ, ওগুলো বল কি মেয়েগুলো ডার্মিস আছে, ত্বক, ওটা কি বলো? অধতক। তাহলে বহিত্বকের ভেতরে কি হাইপোডার্মিস, অধতক থাকে, তারপরে থাকে অন্ততক, তাই না? বহি অধ, হ্যাঁ। তিনটে। তাহলে এই যে এটা কি হয়েছে বলতো? হাইপোডার্মিস নিঃসৃত পদার্থের সৃষ্ট, এবং প্রত্যেক দেহখণ্ডকে কি বলা হয়? স্ক্লেরাইড বলা হয়। এই দেহে অনেকগুলো খণ্ড থাকে, বুঝছো? এই যে খণ্ড খণ্ড না, কি আছে বলতো? দেহের খণ্ড থাকে, এগুলো কি থাকে? খণ্ড, অনেকগুলো খণ্ড আছে দেহের। Scleroid। দেহের প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয় বলতো? স্ক্লেরাইড, এটা মনে রাখতে হবে। দেহের প্রতি খণ্ডকে কি বলা হয়? স্ক্লেরাইড। সাথে সাথে বললে মনে থাকবে, স্ক্লেরাইড বলা হয়। হাইপোডার্মিস কোন এটা নাই, কোনটাই নাই, কিটিকল বই মানে এটা পরে দেওয়া আছে। বহিঃকঙ্কাল হাইপোডার্মিস, বুঝছো? না থাকলে সমস্যা নাই, মনে রাখবা। তো বহিঃকঙ্কাল কি বলতো? হাইপোডার্মিস নিশ্চিত পদার্থে শ্রেষ্ঠ, এবং প্রত্যেক দেহখণ্ডে কি বলতো? নতুন বই স্ক্লেরাইড বাদ দিছে মনে হয়। স্কেলেট নামক কঠিন প্লেটের মতো গঠন সৃষ্টি করে, জানা রাখবো, সব বই তো আর বাদ দিয়ে নাই, তোমার বই আমার দিছে বই তো আছে। তোমার কত সালের বই? এই সালে এই সালে, এই জন্য বাদ দিছে না, সৃষ্টি করে। দেখো স্ক্লেরাইড গুলো সংযোগস্থলকে কি বলা হয়? সুসার। মাথায় যখন আমার পড়বো, সুসার সন্ধি আছে, অনেক কিছু আছে মাথায়, স্কেল গুলার সংযোগস্থলকে। অর্থাৎ সুসার মানে কি? জোড়া, বুঝছো? জোড়া, সুরা মানে কি? জোড়া, দুইটা অংশ দুই পাশে আছে, এটা জোড়া কি বলবো আমরা? এই যে এটা হলো সুসার। তাহলে কি বলবো? স্ক্লেরাইড গুলো সংযোগস্থলে কি বলা হয়? সুসার বলা হয়। সুসার নামে পাতলা নরম ঝিল্লিতে আবৃত থাকে, ঠিক আছে? ওকে, সুসারের উপস্থিতির কারণে দেহখণ্ডগুলো কি করতে পারে? দেহখণ্ড সহজেই না ও উপাঙ্গ গুলো সহজে নড়াচড়া করতে পারে, ঠিক আছে? কারণ একটার সাথে একটা তো আমাদের ফিক্স না একদম, এই যে একটা সন্ধিমা থাকে, এটার সাথে কি করতে নড়াচড়া করতে পারে, নমনীয় এটা। পরে কি বলছে বলতো? কিউটিকলের ভেতরে এবং নিচে নানা ধরনের রঞ্জক পদার্থ থাকায় ঘাস স্প্রিং কি দেখায়? বর্ণময়তা দেখা যায়। তাহলে কোথায় থাকে? কিউটিকল, বাইরে যে আবরণ আছে, আবরণের ভিতরে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, যার কারণে এরকম রঙিন দেখায়। ওকে, পরে কি বলছে? এটা কিছু অ্যাড করছে, হ্যাঁ, আর কিছু অ্যাড করছে, তেমন কিছু নাই, ওটা ব্যাপার না। দেখো ঘাসফড়িং এর দেহ খণ্ডায়িত, কি কেমন বলতো? খণ্ডাকায়িত। তাহলে ঘাসফড়িং এর দেহ খণ্ডাকায়িত এবং অন্যান্য পতঙ্গের মতো 3টি অঞ্চলে বিভক্ত। যেটা বললাম, পতঙ্গের কয়টা অঞ্চল বিভক্ত থাকে? 3টি। দেহ খণ্ডাকায়িত এবং 3টি অঞ্চলে বিভক্ত। কি কি? মস্তক, বক্ষ এবং উদর। ওকে, পুঞ্জাঙ্কি, অ্যান্টেনা এবং মুখবাক্য বহন করে। কি বলতো? এই যে মাথার মধ্যে কি থাকবে? পুঞ্জাঙ্কি মানে কি? ওই যে চোখের মতো যেটা অংশ, পতঙ্গের চোখকে পুঞ্জাঙ্কি বলা হয়, কারণ অনেক অনেক চোখের সমানে একটা চোখ, ঠিক আছে?
পুঞ্জীভূত থাকে। হ্যাঁ পুঞ্জীভূত থাকবে। তারপরটা কি অ্যান্টেনা থাকবে, যে মাথার যেটা বললাম টাওয়ার, তার মুখবাঙ্ক মানে কি মুখ, সস্তা বলতে পারে কি মুখ, কারণ এদের মুখবাঙ্ক অনেকগুলা অঙ্গ সমন্বয়ে একটা জিনিস গঠিত, যেটা মুখের মতো কাজ করার জন্য আমরা কি বলি মুখবাঙ্গ বলি থাকি, ঠিক আছে ঘাস ফড়িং এর। যেমন এখানে অ্যান্টেনা বলি, এখানে কি বলবো মুখবাঙ্গ বলি। তাহলে মস্তক কি কি আছে, পুঞ্জা কি আছে, অ্যান্টেনা আছে এবং মুখবাঙ্গ আছে। বক্ষ মানে বুক বা থোরাক্স ইংলিশে বলা হয়। 3 জোড়া পা, কয় জোড়া পা, 3 জোড়া পা। এগুলো কিন্তু একটু পড়ে আসছে, ঠিক আছে। উদারে কি থাকবে আমি বললাম, 2 সাইডে কি থাকে, শ্বাসরন্ধ্র থাকে না, কিছু রন্ধ্র থাকে, এদেরকে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল বলা হয়ে থাকে। কি বলা হবে, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল বলা হয়ে থাকে। এবং কি থাকে বলতো, জননাঙ্গ সমূহ ধারণ করে কে বলতো, উদর, উদর বা পেট বা অ্যাবডোমেন। এখানে কি থাকবে, তাহলে 2 সাইডে কি থাকে, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে আর জননাঙ্গ থাকে এখানে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এতে কিন্তু অনেকগুলো শ্বাসরন্ধ্র আমাদের, যেমন শ্বাসরন্ধ্র কোনগুলা, যেমন নাক যদি বলি, নাসারন্ধ্র বলি, নাসারন্ধ্র এবং মুখ আমাদের দেখি শ্বাসরন্ধ্র হিসেবে কাজ করতে পারে এখানে, তাই না, আমরা দুটো দিয়ে শ্বাস নিতে পারি। তো এখানে এদের 2 সাইডে অনেকগুলো আমাদের শ্বাসরন্ধ্র থাকে, আমরা একটু দেখবো পরে, এবং সেই সম্পর্কে গঠন সম্পর্কে পড়বো যখন শ্বসনতন্ত্র সম্পর্কে আমরা তখন পড়বো বিস্তারিত। তো প্রথম আমরা জানি 3টা অংশে বিভক্ত, তাহলে প্রথম অংশটা কি ছিল, মস্তক। তাহলে মস্তক আসলে মস্তক সম্পর্কে একটু জানবো। মস্তকে কি আমরা ওভারঅল 3টা বিষয় পড়ছিলাম, একটা পুঞ্জা কি থাকে, অ্যান্টেনা থাকে, আর একটা কি মুখভঙ্গ থাকে, তাই না। তো দেখো এখানে মাথার সম্পর্কে যদি দেখি, প্রথমে যে অঙ্কটা চিত্রটা খেয়াল করো, মাথা কি কি দ্বারা গঠিত, দেখো মাথার আকৃতিটা প্রথমে দেখো, কেমন আকৃতি দেখো তো, এই যে এই পাশে মোটা, আর এই দেখে দেখুন না এইরকম না, এটা হলো নাশপাতির মতো। এই যে আমি একটা তোমাদের ফিগার আনি দেখছি, এটা কি বলতো, নাশপাতি ফল, ঠিক আছে, কি বলতো, নাশপাতি। দেখো এটা দেখো, এদিকে কোনো স্বাদ নেই এই ফলের। এই দেখো, তাহলে এটা কি বলতো, এদিকে নিচু মানে সরু, এদিকে দিতে মোটা হয়েছে না এভাবে, এটা তো উল্টায় দেওয়া যায়, বুঝছো, সেটা উল্টা দিয়ে খেয়াল করো, এই মাথার মতো হয়েছে না, হ্যাঁ অনেকটা এরকমই না, হ্যাঁ প্রায় এরকমই কিনা মোটামুটি। তো এটা এই জন্য বলি আমরা কি আকৃতি বলো তো, নাশপাতি আকৃতি, পরীক্ষা আসে ঘাস ফড়িংয়ের মস্তক কি আকৃতির, নাশপাতি আকৃতির। ওকে, লেখা আছে এখানে, সমস্যা নেই, নাশপাতি আকৃতি। ওকে, এখানে সেরেব্রাম ওকে, তো দেখো তাহলে বিভিন্ন পার্ট আছে, নাশপাতি আকৃতি বললাম, বিভিন্ন পার্ট আছে। পার্টগুলা কি মেন, এই যে মস্তকটা দেখি একটা মনে হয়, কয়টা মনে হয়, একটা মনে হলেও মেনলি এটা 6টা অংশ দ্বারা গঠিত। কয়টি অংশ দ্বারা গঠিত, 6টি অংশ একত্র হয়ে আমাদের মস্তক তৈরি করে। কয়টি অংশ, হ্যাঁ ভ্রূণীয় অবস্থায় মেনলি, যে বাইরের দিক থেকে অখণ্ডকায়িত অখণ্ডকায়িত মনে হলেও এটি 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে মস্তক গঠিত। কয়টি ভ্রূণীয় খণ্ডকের মাধ্যমে, সংখ্যা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানকার সংখ্যাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। তাহলে 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে আমাদের মস্তক গঠিত, এটা মুখস্থ করতে হবে। তাহলে সংখ্যাগুলো আবার মনে করি, প্রথমে কি বলেছিলাম, 20,000 প্রজাতি আছে পৃথিবীতে, আমাদের দেশে কত আছে, 20 প্রজাতির। এরা বিপুল পরিমাণে কি পরিযায়ী বা মাইগ্রেটরি, এরা প্রতিকূল পরিবেশে দিনে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আর এখানে কি বললাম, এটা কি বলতো, নাশপাতি আকৃতি বললাম, এখানে কয়টি, 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে মস্তক গঠিত। এখানে এই 6-এর গণিত, 6-এর একটা ম্যাজিক জিনিস আছে, 6টা অনেকবার পড়বো, ম্যাজিক একটা জিনিস সব জায়গায়, 6টা একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে কি 6টা ভ্রূণীয় খণ্ডকের মাধ্যমে আমাদের মস্তকটা গঠিত। ওকে, রিমান্ড করে যাবো তাহলে মনে হবে, তাহলে হলো। ওকে, আমাদের বাংলাদেশে যেটা পাওয়া যায় সবথেকে বেশি, নাম কি জানো, কি পলিকোসেরাস পিকটাস, পলিকোসেরাস পিকটাস। ওকে, এটার নাম কিসের প্রজাতি, পলিকোসেরাস পিকটাস। ওকে, উজ্জ্বল নীল, নীল নীল হলুদ, হলদে নীল হলুদ, হলদে সবুজ, হ্যাঁ হলদে, উজ্জ্বল হলদে, হলদে সবুজ, নীল হলুদ, তাহলে উজ্জ্বল নীল হলুদ, হ্যাঁ নীল হলুদ, ঠিক আছে, হ্যাঁ উজ্জ্বল নীল হলুদ, তোমাদের উল্টা হয়ে যায়, নীল হলুদ, উজ্জ্বল নীল হলুদ অনেকগুলো পাওয়া যায়, তবে পলিকোসেরাস পিকটাস হলো উজ্জ্বল নীল হলুদ। ওকে, দেখতে নাশপাতি আকৃতির। ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে মাথাটা কেমন দেখতে, এটা কি বলতো, হাইপোকন্যাথাস। হাইপোকন্যাথাস মানে কি বলতো, অর্থাৎ এদের মাথাটা মানে এদের কি থাকবে বলতো, মুখছিদ্রটা নিচ দিকে থাকবে হেলানো, ঠিক আছে, কি থাকবে, নিম্নমুখী হয়ে থাকবে, এবং মস্তক থাকবে কি উপরের দিকে থাকবে। এই দেখো মাথা দেখো, এই যে ঘাস ফড়িং এরকমই থাকে না, এই যে এটা দিলাম বডি, তার মাথার উপর দিকে, মুখটা কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে, এটাকে বলা হয় কি, কেমন ধরনের, হাইপোকন্যাথাস, এটা মনে রাখতে হবে। তাহলে এদের কি বলতো, এদের মাথাটা হলো কি বলতো, মস্তকটা হলো এটা নাশপাতি আকৃতির এবং কি বলতো হাইপোকন্যাথাস ধরনের, অর্থাৎ মুখছিদ্র থাকবে নিম্নমুখী এবং মস্তকের নিচে অবস্থান করবে।
দেখো মস্তক একটি ছোট ও স্থিতিস্থাপক গ্রীবার সাথে কি থাকবে, বক্ষ লগ্ন হয়ে দেহের সমকোণ অবস্থান করে। এইটা লাইনটা মনে রাখতে হবে। তাহলে কি, এই যে দেখো এখানে আমরা যে দেখলাম, এখানে মেইনলি যদি আমরা ফিগার দেখি, এতে এখানে দেখো, তাহলে এটা কি বলতো, মাথা মস্তক। দেখো মাথাটা এই যে সাথে একটা কি বলতো, গলার সাথে বা গ্রীবার সাথে লাগানো থাকে দেহের সাথে। এটা কি বলতো, ভেতরে একটা গলা আছে, এখানে কি আছে, হ্যাঁ, যেটার সাথে আমাদের কি থাকে, এই বডির সাথে কানেক্ট থাকে, ঠিক আছে। মাথাটা কি থাকবে, অ্যাটাচ থাকবে, ঠিক আছে, কার সাথে, গ্রীবার সাথে, ঠিক আছে। এবং গ্রীবা কি করতে পারে, নাড়াতে পারে, নমনীয়, ঠিক আছে, এটার দ্বারা মাথাটাকে ঘোরাতে পারে। ওকে, এখন দেখো এই যে গ্রীবারটাকে যদি আমরা এমনি লম্বা ধরি, এদিকে আছে না, আর মাথাটা কোন দিকে আছে, নিচ দিকে না। তো এই যে গ্রীবা আর মাথা, এটার মধ্যে যে অন্তর্ভুক্ত কোণটা, এটা কত ডিগ্রি বলতো, 90 ডিগ্রি কোণ করে থাকে। এটা মনে রাখতে হবে, 90 ডিগ্রি। কত ডিগ্রি কোণ করে থাকবে, 90। এটা একটু মনে রাখতে হবে। ওকে, চিত্র লাগবে না? না এগুলো চিত্র কাশ্মীর চিত্র একটা আর্ট করে শিখতে হবে। মানে এই জিনিসটা, হ্যাঁ, এগুলো চিত্র না, আর্ট করতে হবে না, একটু পরে যেগুলো লাগবে এগুলো বলবো, এগুলো পার্টগুলো আর্ট করতে হবে। তাহলে দেখলাম আমরা কি দেহে বলতো, গ্রীবার মস্তক একটি ছোট স্থিতিস্থাপক গ্রীবার সাথে কি বক্ষ লগ্ন হয়ে থাকে, বক্ষের সাথে অ্যাটাচ থাকে, এবং দেহের ঠিক কি থাকে বলতো, সমকোণে অবস্থান করে। ওকে, ঘাসফড়িং গ্রীবার মাধ্যমে মস্তককে বলতো বিভিন্ন দিকে ঘোরাতে পারে। ওকে, আমরাও আমাদের গ্রীবার সাথে মস্তককে ঘোরাতে পারি। মস্তকের বহিঃকঙ্কালের নাম কি বলতো, হেড ক্যাপসুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তো মস্তকের বহিঃকঙ্কালের নাম কি বলতো, হেড ক্যাপসুল। ক্যাপসুল মানে আবরণ না, তো কার আবরণ, হেড না মাথার, না হেড মানে মাথা, তাহলে হেড ক্যাপসুল বলি আমরা। ওকে, বা এপিক্রেনিয়াম বলি। কি বলি বলতো, এপিক্রেনিয়াম, বুঝছো, কি বলবো, এপিক্রেনিয়াম। ওকে, তাহলে মস্তকের বহিঃকঙ্কাল মানে আবরণের নাম কি, হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। ওকে, তো মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটি অংশ দ্বারা গঠিত। বহিঃকঙ্কাল কয়েকটি অংশ দ্বারা গঠিত। এই যে অংশগুলো মানে এগুলো মনে করো সবলাই মানে একটু মুছতে থাকবে, বুঝছো, আমি ধরবো একটু মুছতে নিবো, আমি এখন বলবো একটু। পৃষ্ঠদেশে দেখো, পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলটির নাম কি বলতো, ভার্টেক্স। অর্থাৎ এই যে মাথা আছে না, এই যে মাথা আছে না, এখানে একটা ত্রিকোণাকার অঞ্চল আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে, ঠিক আছে। তা পৃষ্ঠদেশের এই ত্রিকোণাকার অঞ্চলকে কি বলা হবে, এই যে মাথার উপরে থাকে একটা অংশ, কি বলা হয় বলতো, ভার্টেক্স। এখানে এই যে মাথার উপরে একটা অংশ আছে, এটা কি বলা হবে, ভার্টেক্স। পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলকে কি বলা হয়, ভার্টেক্স। এটা মনে রাখতে হবে। তাহলে এটাকে বলা হয় কি বলতো, ভার্টেক্স। বারবার উচ্চারণ করতে হবে, কঠিন শব্দ না। তারপর পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অঞ্চলকে কি বলা হয়, ভার্টেক্স। তাহলে একটা গেল। তারপর দুপাশে অবস্থিত জেনা কি আছে, তাহলে ভার্টেক্স বললাম, দেন কি বলতো, জেনা কোথায়, এই যে এখানে দেখো, এই যে অঞ্চলটা, এটা কি বলতো, তাহলে এটা হলো ত্রিকোণাকার অঞ্চল না একটা, এটা কি বলতো, জেনা। এটাকে বলা হয় জেনা। আর এই যে জেনার উপরে দুই সাইডে দুটো জেনা আছে, মাঝে ত্রিকোণাকার একটা অঞ্চল আছে, এটা কি বলা হয়, ভার্টেক্স। এটা কি পৃষ্ঠদেশে উপর ভাগে থাকে, ঠিক আছে, ভার্টেক্স। আর ভার্টেক্সের দুই সাইডে কি আছে বলতো, জেনা। ওকে, সেটা মনে রাখতে হবে, জেনা। তাহলে কপালের দিকে চর অঞ্চলকে কি বলা হবে, কপালের দিকে চর অঞ্চল কি বলা হবে, ফ্রন্স বলা হবে। আমাদের কপালের দিকে সামনের অংশ কি বলি আমরা বলতো, ফ্রন্টাল বলে। তুমি তো জানো না, ফ্রন্টাল লোব বলি না, ফ্রন্টাল একটা বোন আছে, নাম কি, ফ্রন্টাল বোন। ফ্রন্টাল ভেতরে মস্তিষ্ক একটা অংশ আছে, ফ্রন্টাল লোব বলি আমরা। তাহলে আমরা ফোরহেড বা কপালের এই অংশটা কি বলি আমরা, ফ্রন্টাল বলি। ফ্রন্ট মানে সামনে থেকে আছে কি, ফ্রন্টাল, ঠিক আছে, সম্মুখ। তো এটা কি বলবো আমরা বলতো, ফ্রন্স। তাহলে ফ্রন্টাল সাথে ফ্রন্সের কিন্তু একটা সম্পর্ক আছে, ভালোই না বলা আছে কিন্তু। ফ্রন্স থেকে ফ্রন্স ফ্রন্টাল, সামনে কপালের অংশ থাকবে। ওকে, ফ্রন্সের নিচে আয়তাকার একটি প্লেট থাকবে, কি থাকবে, প্লেটটির নাম কি বলতো, ক্লাইপিয়াস। কোনটা, এই দেখো, এই যে একটা আয়তাকার একটা কি আছে এখানে দেখি আমরা, এই যে একটা আয়তাকার কি আছে একটা, এইটা, এটা কি বলা হয় বলতো, কি বলা হবে, ক্লাইপিয়াস। কি বলা হবে, ক্লাইপিয়াস বলা হয়। আয়তাকার একটা প্লেটের মধ্যে দেখা আছে। এটা মানে 3D তে হইলে ভালো হয়, মানে 3D ভাবে নাই, এটা কোনো ফিগারই নাই, আমি দেখছি অনলাইনে। আমি মানে মস্তিষ্ক যেভাবে দেখাইছিল সেরেব্রামটা আলাদা আলাদা হবে, ওইভাবে দেখাইলে ভালো হতো। ওইভাবে ঘাসফড়িং তো আর ওইভাবে কে বানায় না, কিন্তু ভালো হয়েছে, এটা তো সবই সেম। এটা মানুষ আর এটা ঘাসফড়িং, এর নিয়ে কোনো গুরুত্ব আছে দেখো। তাহলে এটা কি বলতো, ক্লাইপিয়াস। ওকে, ক্লাইপিয়াস। ওকে, মানুষের নিয়ে ভেতরে কত ডিজাইনে কত কিছু, সব কিছু আছে, একটু জেড তুমি দেখতে পারবো। মানুষ
চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু সবকিছু পার্ট সম্পর্কে। এখানে তো কিছু চিকিৎসা করে না, এর ডাক্তারও নাই কাশ্মীর দিকে, ঠিক আছে? না মাইন্ড ভবিষ্যতে হবে ঘাস ফড়িং এইগুলো পড়িয়ে লাভ কি? কি পড়ে লাভ কি? তার দেহের গঠন সবাই জানা উচিত প্রাণী সম্পর্কে। একটু এই প্রাণী জানলে আমরা এই পর্বে কত প্রাণী সব সম্পর্কে জানতে পারতেছি, কারণ আমরা যে মেডিসিন গুলো উদ্ভাবন করতেছি একটা পেজ বিভিন্ন প্রাণী থেকে, তো এখান থেকে জানা সম্পর্কে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করতে পারি, বা জেনেটিক্যাল বিভিন্ন কিছু দ্বারা এর জিন আমরা ট্রান্সফার করে অন্য প্রাণীতে নিতে পারি, তৈরি করতে পারি। এই জন্য প্রাণী সম্পর্কে আমাদের জানা বিশাল, এই প্রাণী সম্পর্কে কত কিছু আমরা তৈরি করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই বিভিন্ন মেডিসিন তৈরি করে দিচ্ছি। এই যে একটা সিনেমা দেখলাম ওদের নামে, কি যেন একটা সিনেমা দেখলাম, সিনেমাটা কি ছিল, একটা কি যেন সিনেমা দেখলাম, ভুলে গেলাম নাকি, না ওই যে হ্যাঁ মনে আছে, কি যেন একটা সিনেমা দেখলাম, তো ওইটার মধ্যে ওই লেখি নাও কি সিনেমা? সিনেমাটার নাম মনে নাই, তারা বলতেছে আইনটা। তো ওই একটা সায়েন্টিস্ট আছে, তো ওই ডায়াবেটিসের ওষুধ তৈরি করে একটা মাছ থেকে। একদম ডায়াবেটিস ভালো হয়ে যাবে হ্যাঁ ওটা খালি মানে মনে করো ডায়াবেটিস ভালো হয়ে যাবে সিনেমাতেই। সিনেমাতে। তো ওই যে মাছটা যে পাইলো, তো মাছ সম্পর্কে না জানলে কে মাছটার সম্পর্কে, মাছ থেকে তুমি ডায়াবেটিসের ওষুধ তৈরি করতে পারতা? জানতে পারতো না। তো বিভিন্ন পশু পাখি বিভিন্ন যেমন ভেড়া থেকে আমরা বিভিন্ন কিছু তৈরি করি, মানে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ইনসুলিন তৈরি করি, ইনসুলিন নেই। ব্যাকটেরিয়া সম্পর্কে না জানলে তুমি ব্যাকটেরিয়াতে কিভাবে তুমি রিকমেন্ডেড ডিএনএর প্রযুক্তি কিভাবে ওখানে প্রয়োগ করতে পারতা না। তো সো আমাদের জানতে হয় প্রাণী সম্পর্কে, গবেষণা করতে হয় নতুন কিছু তৈরি করার জন্য। তো এপিক্রেনিয়াম বুঝছো, তো মস্তকের বহিঃকঙ্কাল কয়েকটি অংশ বিভক্ত, যেমন কি পৃষ্ঠদেশে কি এটা বললাম আমরা, তাহলে ভার্টেক্স বললাম, দুই সাইডে হলে জেনা, তারপরে সামনে আয়তকার অংশ, তারপরে ফ্রন্স আছে কপালের ওখানে, আর সামনে নিচে কি আছে আয়তাকার একটা অংশ আছে, কি বলা হয় ক্লাইপিয়াস। ওকে ওকে, ঘাস ফড়িংয়ের দেখো, ঘাস তরিকের মস্তকে কি আছে বলো তো, এক জোড়া পুঞ্জা, কয় জোড়া, এই দেখো, এই যে এখানে এই যে পুঞ্জা কি আছে, এই যে একটা চোখ না, ওই পাশে একটা আছে, ঠিক আছে? এই যে এখানে এখানে একটা, এই যে একটা, কয়টা চোখ বলো তো? দুইটা। পুঞ্জাক্ষী আছে, পুঞ্জাক্ষী কয়টা? দুইটা। এবং 3টি সরলাক্ষী। এটা আবার কি সরলাক্ষী? মানে কি সরলাক্ষী বা ওসিলি কি? এটা অনেকটা চোখের মতো, কেমন চোখের মতো। এই যে এখানে দেখো, আমি দেখাই, এই যে এখানে থাকে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে? এগুলো বলা হয় কি বলতো, ওসিলি বা সরলক্ষী বলা হয়। কি বলা হয়? সরলক্ষী। মানে সরল মানে কি সহজ, অক্ষী মানে কি চোখ, তাহলে এটা কি বলা হয়? সরলক্ষী। তবে এটা দেহার কাজে ব্যবহার করে না, বিভিন্ন সংবেদন নেওয়ার কাজে ব্যবহার করে থাকি, আমরা বলে থাকি, মনে করা ধারণা করা হয়, সাপের মতো ধারণা করা হয় আর কি। দেখো ওকে, তাহলে এক জোড়া আমাদের দেখলাম আমরা, তাহলে আমাদের 3টি সরলাক্ষী বা ওসিলি আছে। ওকে, এবং এক জোড়া কি আছে অ্যান্টেনা। এই যে আমরা দেখলাম এখানে কি, এই যে অ্যান্টেনা মানে কি, যে টাওয়ারগুলো আছে, এই যে এই পাশে একটা আছে, এই পাশে একটা চোখের আছে। ওখান থেকে কি অ্যান্টেনাটা বের হয়? এই সাইড থেকে, ও চোখের মধ্যে তা না, এই দেখো না, এই যে এখানে খেয়াল করো, চোখ হলে এখানে, সামনে হলে কি কপালের দিকে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা। ওকে, এক সেট কি বলতো, মুখভঙ্গ বহন করে। এক সেট বললাম কেন, একটা মুখভঙ্গ বললাম না কেন? অনেকগুলো হ্যাঁ, অনেকগুলো অঙ্কের মাধ্যমে আসলে আমাদের এই মুখটা গঠিত, ঠিক আছে? মুখভঙ্গ আমরা বলি পুরোটাই। এক সেট কি বলতো, মুখভঙ্গ বলি, অনেকগুলো জিনিসের সমন্বয়। নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। সংক্ষিপ্ত এতগুলো দিয়ে হ্যাঁ। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত, তোমরা মানব দেহকে জানতেছো কত বিশাল ভাবে, আর একে জানতেছো একটা অর্ধেক শেষ করতেছো, একটা অর্ধেকের তাও এক অংশ। 3 ভাগের 1 ভাগ। যদি এটাকে অর্ধেক বলা হয়, প্রথম সূচনাতে দেখবা কি প্রাণী বৈচিত্র্য লেখা আছে, অর্ধায় 1, অর্ধায় 2, অর্ধায় 3, অর্ধায় 1 লেখা আছে, হাইটা এভাবে লেখা আছে। এখানে একটাকেই প্রাণী বৈচিত্র্য 3টা অর্ধায়, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে কি জানলাম দেখো, এটা ওভাবে পড়লে হবে না, একটু রিমাইন্ড করতে হবে, নাহলে হবে না। তাহলে মস্তক পড়লাম, প্রথম অংশ, আমরা 3টা অংশ আছে, মস্তক, বক্ষ, উদর। মস্তক কি বললাম, এটা কি বলতো, দেখতে একটা মনে হলো এটি 6টি ভ্রূণীয় খণ্ডকের সমন্বয়ে গঠিত, এটা জানলাম। তারপর কি জানলাম এখানে, এটা কিসের মতো আকৃতির, নাশপাতি আকৃতির মতো, ঠিক আছে? এবং হাইপোগন্যাথাস ধরনের, কেমন ধরনের, হাইপোগন্যাথাস ধরনের। মানে কি, অর্থাৎ এটা কি বলতো, মস্তকের নিচে থাকবে মাথাটা, এবং এখানে দেখলাম মস্তকটা আমাদের বক্ষের সাথে গ্রীবার সাথে লাগানো থাকে, কির সাথে, গ্রীবা মানে কি গলার সাথে, এবং কত ডিগ্রি কোণ করে থাকবে, ওকে 90 ডিগ্রি কোণ করে থাকবে, এটা আমরা দেখলাম। এখন দেখলাম মস্তকটা বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশ আছে। অংশগুলো প্রথমে কি দেখলাম বলতো, আমাদের এই যে আমাদের পৃষ্ঠ দিকে একটা ত্রিকোণাকার একটা অঞ্চল আছে, কি বললাম বলতো, ভার্টেক্স। কি বলছিলাম বলতো, এই এখানে ভার্টেক্স ছিল, ভার্টেক্সের দুই সাইডে আমরা কি দেখলাম, জেনা দেখলাম। ভার্টেক্সের দুই সাইডে দুটো কি ছিল, হ্যাঁ। তো এখন কথা হলো যে ভার্টেক্স কয়টা ছিল, ভার্টেক্স কিন্তু একটা, হ্যাঁ, কিন্তু জেনা দুই পাশে কয়টা, দুইটা আছে। ওকে, তারপরে জেনা দেখলাম,
তাহলে জেনার সামনের দিকে একটা অংশ ছিল, কি বললাম আমরা, ফ্রন্স। কপালের মতো এই যে কপালের অংশ, এখানে কি ছিল, ফ্রন্স ছিল, এই যে ফ্রন্স। ফ্রন্সের নিচে একটা আয়তকার একটা অঞ্চল আছে, এটা কি বলি আমরা বলো তো, ক্লাইপিয়াস বলি। কি বলি, ক্লাইপিয়াস। এখন দেখো এই যে জেনার ঠিক সামনের দিকে, ঠিক আছে, ভার্টেক্সের নিচের দিকে, ফ্রন্টের পিছনের দিকে একজোড়া পুঞ্জাক্ষী, একটা করে চোখ আছে, দুই পাশে দুইটা। ওকে, এবং দেখো আমাদের এই যে এখানে দেখো তিনটি আমাদের এখানে আবার তিনটা সরলাকেও আছে বা ওসিলি বলা হয় থাকে, বুঝছো? তাহলে নামগুলো মনে থাকবে না, মুস্ত করতে হবে একটু, এগুলো মুস্ত হতে ভালো লাগে, ঠিক আছে? তাহলে কি কি বললাম, এগুলো মুস্ত করতে হবে সবই। তাহলে এখন পুঞ্জাক্ষী, ঠিক আছে, পুঞ্জাক্ষী মানে কি, কম্পাউন্ড আই, ঠিক আছে, কম্পাউন্ড আই, অনেকগুলো চোখের সমন্বয় গঠিত। দেখো ঘাসফড়িং এর মস্তকের উভয় দিকে পৃষ্ঠ পার্শ্ব দেশে প্রথম খণ্ডকে একজোড়া কি আছে, পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী আছে। কোন খণ্ডকে, প্রথম খণ্ডকে, এটা মনে রাখতে হবে একটু। এক জোড়া, কয় জোড়া, এটা তো জানবো, এক জোড়ায় থাকে। এগুলো কি বলতো, অবৃন্তক। অবৃন্তক মানে কি, বোটা নাই, মানে এগুলো ডাইরেক্ট কোঠরের মধ্যে বসানো থাকে, এরকম বিষয়টা। মস্তকের এক বিরাট অংশ দখল করে থাকে। দৃষ্টিশক্তির দিক থেকে ঘাসফড়িং যে কোনো আর্থ্রোপোড অপেক্ষা উন্নত, অর্থাৎ অন্যান্য আর্থ্রোপোড থেকে দৃষ্টিশক্তিটা কি প্রখর। এরা সম্ভবত রঙিন বস্তুও সঠিকভাবে দেখতে পারে। অন্য অন্য প্রাণী দেখতে পায় না। না, সবাই তো দেখতে পারে, নিম্ন শ্রেণীর প্রাণীগুলো দেখতে পারে না। গরু পায় না। গরু কি হ্যাঁ। রঙিন বস্তু দেখতে পায় না? সম্ভবত রঙিন বস্তু সঠিকভাবে সব তো সাদা কালো দেয়। দেখতে পায়। গঠনগত এবং কার্যকারিতার দিক থেকে ঘাসফড়িংয়ে পুঞ্জাক্ষী, আরশোলা এবং চিংড়ি প্রভৃতি আর্থ্রোপড প্রাণীর মতো। তাহলে দেখো একটা প্রাণী বললে আমরা, যেমন আগে এই অর্ধে প্রাণী পরিস্থিতিতে ঘাসফড়িং এর পরিবর্তে আরশোলা ছিল, কি ছিল, আরশোলা বা তেলাপোকা ছিল, ঠিক আছে? এখন যদি মনে করো যে ক্লাসে ছাত্ররা কি দেখায়, তেলাপোকায় দেখে, কিন্তু ঘাসফড়িং দেখাইছে কাউকে, তোমরা দেখো না, Practical-এ। প্র্যাকটিক্যাল কি দেখায়, তেলাপোকা না, তেলাপোকায় দেখায়। ঘাসফড়িং কই পাবে? হ্যাঁ, তেলাপোকায় দেখায়, বুঝছো? মানে এই অর্থে যখন পড়াবে কি দেখাবে, তেলাপোকা দেখাবে, ঘাসফড়িং দেখায় না কিন্তু। হ্যাঁ, সেমই তো, এগুলো আছে, দুটাই অর্থপোড়া। ওকে ওকে, দেখো অসংখ্য কি বলতো, এই যে বললাম না, অসংখ্য চোখের সামনে একটা চোখ গঠিত, ওদেরকে বলা হয় কি বলতো, ওমাটাডিয়া। কি বলা হয়, ওমাটিডিয়া বলা হয় তাকে, মনে রাখতে হবে। এই ওমাটিডিয়ায় কি হলো, পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক, বুঝতে পারছো? অসংখ্য ওমাটিডিয়া একত্রে যুক্ত হয়ে একটা ব্যান্ডের মতো তৈরি করে, এটাই কি বলতো, পুঞ্জাক্ষী বলি আমরা। কি বলবো, পুঞ্জাক্ষী, বুঝতে পারছো? ওকে, সংক্ষিপ্ত বর্ণনা। একটু পরে কি আছে, চোখ সম্পর্কে বিস্তারিত আছে। চোখের গঠন আমরা শিখতে হবে, গঠন আর্ট করতে শিখতে হবে, কিভাবে দেখে পার্ট গুলো শিখতে হবে। পুঞ্জাক্ষী বললাম যে এখানে শেষ না, চোখের সম্পর্কে বিস্তারিত আছে, পরে আরো বিস্তারিত আছে, বুঝছো? সেজন্য সংক্ষিপ্ত। তো দেখো এখানে আবার ওসিলি, এই যে বললাম সরলক্ষী, যেটা ঘাসফড়িং এর কি আছে বলতো, পুঞ্জাক্ষীর মাঝখানে কি আছে, তিনটি সরলক্ষী বা ওসিলি থাকে। প্রত্যেক ওসেলাস পুরো স্বচ্ছ কিটুকল নির্মিত লেন্স এবং একগুচ্ছ আলোক সংবন্ধী কোষ দ্বারা গঠিত। কি বলতো, আলোক সংবন্ধী কোষ। প্রতিটি কোষ রঞ্জক পদার্থ সমৃদ্ধ এবং ওসেলাসের তলদেশে স্থানে কি থাকে, মস্তিষ্ক গমনকারী স্নায়ুতন্ত্র অবস্থিত থাকে। এর অভ্যন্তরে আলোক সংবন্ধী কোষ থাকে বলে থাকে, যা রেটিনার মতো কাজ করে থাকে। এটা শুধু মনে রাখো, বেশি কিছু জানতে হবে না এখানে, বেশি কিছু নাইও। অনেকেই ধারণ করে থাকে যে এটা আসলে আলোক সংবেদনশীলতা গ্রহণ করে বা একটু পরিবেশ সঙ্গে ধারণা নিতে পারে আর কি, এর সাহায্যে আর কি। এগুলো সম্পর্কে এখনো বিস্তারিত তো জানাও যায় না আর কি। তাহলে ঠিক আছে, এটা তেমন কিছু না, শুধু মনে রাখবা যে এটা কয়টা সরলরেখা কয়টা আছে, তিনটা, আর কিছু লাগবে না। এটা রেটিনার মতো কাজ করে। ওকে, এটা কি বলতো, বড়টা অ্যান্টেনা, ওই যে দুই পাশে দুইটা থাকে সিংহের মতো, তো অ্যান্টেনা। এটা জানতে হবে, কি জানতে হবে, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষীর সামনে, তার সামনে একটু দেখলাম না, এই যে পুঞ্জাক্ষীর সামনে দুপাশে দুইটা, মানে কি এক জোড়া, মাথার দুপাশে দুইটি লম্বা কি থাকে, অ্যান্টেনা প্রসারিত থাকে। অ্যান্টেনা দুটি সামনে রেখে চলাফেরা করে, সামনে থাকে, এবং ইচ্ছা মতো এগুলা কি করতে পারে, নাড়াতে পারে। এই দুটি নাড়িয়ে কি নিতে পারে বলতো, স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ অনুভব করতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন কি কি করতে পারে বলতো, স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ এগুলো অনুভব করতে পারে, বুঝছো? তারা এইগুলা দেখে মনে তারা কি বিপদ আছে কিনা সামনে এটা বুঝতে পারে, কোনো একটা পরিবেশ কেমন সেটা বুঝতে পারে। দেখো এটা তিনটা অংশ দ্বারা গঠিত। কয়টি অংশ দ্বারা গঠিত, একটা হলো এসকেপ, পেডিসেল, একটা হলো ফ্লাজেলাম। কয়টি অংশ নিয়ে গঠিত, হ্যাঁ, এই তিনটি অংশ নিয়ে গঠিত, এবং প্রত্যেকটি তিনটি অংশ নিয়ে প্রত্যেক অ্যান্টেনা গঠিত। পেডিসেল খাটো এবং অবিভক্ত। কি বলতো, পেডিসেল খাটো এবং অবিভক্ত, একটা অংশ।
ফ্লাজেলাম বেশ লম্বা, কি বলতো ফ্লাজেলামটা বেশ লম্বা, প্রায় কয়টি খণ্ডক বিভক্ত বলতো? 25টি। মনে রাখতো, এই সংখ্যাটা আবার মনে রাখতে হবে। কয়টি খণ্ডক বিভক্ত ফ্লাজেলাম? 25টি খণ্ড বিভক্ত। আবার একটু রিমাইন্ড করি, কত প্রজাতির বাংলাদেশে? 20 প্রজাতির। পৃথিবীতে আছে 20,000। ওকে, আমাদের কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে পরিচয় হলে? 15 কিলোমিটার যেতে পারে একদিনে। তারপরে কয়টি ভূমি খণ্ডক? 6টি। এখানে কি দেখলাম আমাদের, এই যে আমাদের ফ্লাজেলাম কয় খণ্ড? 25 খণ্ড। ওকে, তারপরে দেখি, এখন দেখো এগুলো বললাম, এখন আমি একটু দেখি চিত্রটা দেখি, চিত্র নিয়ে এসে তোমাদের জন্য। এই যে এরকম হলো অ্যান্টেনা, এটা কিছুই বলো তো? অ্যান্টেনা ছবি। তো এখানে দেখো এই 3টা অংশ, এখানে কি বলতো? এই একটা কি বলতো? এটা গেল এসকেপ, কি বলবো? এসকেপ। এই যে একটু বললাম না, অবিচ্ছিন্ন কি পেডিসেল থাকে, একটা অংশ, ছোট একটা অংশ, এবং খুবই সংক্ষিপ্ত ছোট। আর এই যেটা কি বলতো? ফ্লাজেলাম। এটা কয় খণ্ড বলতো? 25। কিন্তু 25টা দেখানো সম্ভব না, এজন্য শুধু দেওয়া, মানে খণ্ড দেওয়া হয়েছে আর কি। কয়টা বলতো? একটা পেডিসেল যেটা ইয়ার কাছে থাকে ওটা শুধু পেডিসেল। হ্যাঁ, এই যে মাঝে যেটা থাকবে এসকেপ, আর ফ্লাজেলামের মাঝে হলে কি থাকে? পেডিসেল থাকে, ঠিক আছে। আর এগুলো কি বলা হয়? এই যে এটা অনেকগুলো খণ্ডকের মাধ্যমে কি ফ্লাজেলাম গঠিত। 25 খণ্ড। ওগুলোর নাম নেই। বুঝছো কোনটা? না তো কিছু দেওয়া যায়, তো এই পুরোটাই হলো বলে এক এরকম না, এই সবগুলো মিলে আমরা বলি কি ফ্লাজেলাম। বুঝছো? ওকে, তাহলে আমরা বললাম মুখভঙ্গ। এখন দেখো মুখভঙ্গ। তাহলে কয়টি অ্যান্টেনা, কয়টি অংশ দিয়ে গঠিত? 3টি। 3টি অংশ দিয়ে গঠিত, একটা এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এসকেপ, পেডিসেল, ফ্লাজেলাম। এর মধ্যে এসকেপ, পেডিসেল একটা অংশ করে, আর পেডিসেলটা খুব সংযুক্ত করে খাবে অবিচ্ছিন্ন। আর কি বললাম? ফ্লাজেলামটা 25 খণ্ডে বিভক্ত। ওকে ওকে ওকে, তাহলে এখন হলো মুখভঙ্গ। দেখো, মুখের চারদিকে, কিসের দিকে? মুখের চারদিকে ঘিরে অবস্থিত নরনক্ষম সন্ধিযুক্ত উপাঙ্গগুলোকে কি বলবো আমরা? মুখভঙ্গ বলে থাকি। ঘাসফড়িংয়ের মুখভঙ্গ মস্তকের অঙ্কীয় দেশে অবস্থিত। অঙ্কীয় দেশ মানে কি? নিচের দিকে থাকে, যেটা বুকের দিকে থাকে। ঘাসফড়িংয়ের মুখভঙ্গ মস্তকের অঙ্কীয় দেশে অবস্থিত, কচি পাতা এবং কাণ্ড চর্বণের ব্যবহৃত হয় বলে ঘাসফড়িংয়ের মুখভঙ্গ কি বলা হবে? চর্বণ উপযোগী চিউইং বা ম্যান্ডিবুলেট মুখভঙ্গ বলা হয়। কি বলা হয়? ম্যান্ডিবুলেট মুখভঙ্গ বলা হয়, এটা মনে রাখবা। তবে এতটা ইম্পর্টেন্ট না। দেখো, 5টি অংশের সমন্বয়ে মুখভঙ্গ গঠিত, এটা মনে রাখতো। কয়টি অংশ সমন্বয়ে? মুখভঙ্গ কয়টি অংশ সমন্বয়ে গঠিত? 5টি। তো পরীক্ষাটা আসে না, পরীক্ষা শুনে কিছু। 5টি অঙ্গের সমন্বয়ে মুখভঙ্গ গঠিত। নামগুলো মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলতো? ল্যাব্রাম, ল্যাবিয়াম, ল্যাব্রাম, লেবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস। তাহলে আমি একটু মানুষের সাথে কোরিলেট করে দেই। ল্যাব্রাম মানুষের উপরের ঠোঁট, উপরের ঠোঁট। আমাদের ঠোঁট আছে না? হ্যাঁ, ঠোঁট, উপরের ঠোঁট, এটা মনে করো। লেবিয়াম নিচের ঠোঁট। নিচের ঠোঁট। আচ্ছা, হাইপোফ্যারিংস জিহ্বার মনে করো। যদি এটা উপজিহ্বা বলা হয়, মনে করো জিহ্বার মধ্যে কাজ করবে। কিসের মধ্যে? জিহ্বা, ঠিক আছে। ম্যান্ডিবল, জানো তো আমাদের ম্যান্ডিবল আছে না? নিচের চল। নিচের চল কি বলবো? ম্যান্ডিবল। ম্যাক্সিলা মানে কি? উপরে চল। মিলে গেছে? তাহলে কি উপরে, উপরে যাবে কি বলবো? ল্যাব্রাম, নিচেটা হলো ল্যাবিয়াম। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস। ল্যাব্রাম, লেবিয়াম, ল্যাব্রাম, লেবিয়াম। তারপরে কি? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস। কয়টি অংশ তাহলে? মুখভঙ্গ কয়টি অংশ গঠিত? 5টি। ল্যাব্রাম, লেবিয়াম, উপরে ল্যাব্রাম, নিচে লেবিয়াম। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জিহ্বা, হাইপোফ্যারিংস, জিহ্বা, হাইপোফ্যারিংস। ঠিক আছে? ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস। বলো দেখি, ল্যাব্রাম, লেবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস। বুঝতেছে না? এগুলো মুছতে করতে মজা লাগে, ঠিক আছে? সব মুছতে রাখতে হবে। ওকে, তারপরে দেখো, এটা বললাম আমরা, পার্টগুলা পড়লাম। এখন দেখো, ঘাসফড়িংয়ের উপাঙ্গ সমূহের বিভিন্ন অংশ, মুখভঙ্গের বিভিন্ন অংশ। এই দেখো অংশগুলা ছাড়ানো হয়েছে। দেখো, এই যে একটা কি বলো, এগুলো কি? ম্যান্ডিবল, চাপা, দাঁতও আছে, দেখছো? তারপরে দেখি এই যে ম্যাক্সিলা, দুইটা আছে না? দুই পাশে দুইটা। ওকে, তারপরে কি বলতো? এই যে এটা কি? ল্যাবিয়াম, এটা হলো ল্যাব্রাম। আর এই যে এখানে হাইপোফ্যারিংস, এই যে উপরের দিকে, এটা হলো অখণ্ডাকায়, তো আলাদা করা যায় না ল্যাবিয়ামের সাথে, পিছন দিকে থাকে আর কি, ছোট একটা অংশ থাকে এই যে দিকে, এরকম একটা অংশ থাকে, ঠিক আছে, ভেতরে। এটাকে বলা হয় কি? হাইপোফ্যারিংস, ঠিক আছে।
তাহলে দেখি আমরা কি এটা বলতো, ল্যাব্রাম। প্রথমে কি আছে বলতো, ল্যাব্রাম। তো ল্যাব্রামটা কি বলতো, এরা দেখতে অনেকটা কি বলো যে চাপা চাকতির মতো, কিসের মতো, এই যে এখানে দেখো ল্যাব্রাম, চাপা চাকতির মতো, এটা হলো কি ল্যাব্রাম, চাপা চাকতির মতো। এবং উপরের ওষ্ঠ গঠন করে, কি বলে উপরে ওষ্ঠ মানে কি, ঠোঁট। তো উপরে লিপ গঠন করে, রং সবুজ বাদামি বা অন্য ধরনের হতে পারে। তো এখানে রং বুঝতে করতে হবে না, দরকার নেই। রং সবুজ বাদামি অনেক হতে পারে। এর মাঝ বরাবর কি অংশ একটি কি থাকে, ভাঁজ দেখা যায়। এই দেখো একটা কি দেখা যায় এখানে, খাজ এই যে একটা খাস দেখা যায়, ঠিক আছে। এখানে একটা কি দেখা যায়, খাজ এখানে একটা খাস দেখা যায়। খাস কারণ কি, খাবার ধরে রাখতে সাহায্য করে, খাবার ধরে রাখতে, ম্যান্ডিবুলের দিকে ঠেলে দিতে এবং স্বাদ নিতে সাহায্য করে। বুঝতে পারছো, খাস কি করে, খাবার ধরে রাখতে, ম্যান্ডিবুলের দিকে ঠেলে দিতে এবং স্বাদ নিতে সাহায্য করে। তার মানে ডাইরেক্ট বলতে পারি খাস তো মানে কার অংশ, ল্যাব্রাম না, ল্যাব্রামের কাজ কি, খাবার ধরে রাখতে সাহায্য করে, ম্যান্ডিবুলের দিকে ঠেলে দিতে এবং স্বাদ নিতেও সাহায্য করে। ঠিক আছে, ওকে। মেনলি আসলে বলি যে জিহ্বা, আমাদের জিহ্বা কি কি কাজ করে, এগুলো কাজগুলো করে না বলো তো। আচ্ছা, খাবার তবে এই যে এখানে দেখবা যে দুইটা ঠোঁট, এই যে দুইটা ঠোঁট না, একটা কি বললো উপরের ঠোঁট ল্যাব্রাম, ল্যাবিয়াম আর হাইপোফেরিংস, মানে এই তিনটা মিলিয়ে মনে করো আমাদের ঠোঁটের মতো, আমাদের জিহ্বার মতো কাজ করে। কিসের মতো, জিহ্বার মতো কাজ করে বলতে পারো। সো আবার এটা আমাদের ঠোঁটের মতো কাজ করে, এই দুইটা আলাদাভাবে, আবার তিনটা মিলে আবার জিহ্বার মতো কাজ করে, আমরা দেখবো। তারপর আমাদের জিহ্বার কাজ তো স্বাদ গ্রহণ করে, আমাদের ঠোঁট তো স্বাদ নিতে পারে না, পারে না। তো এগুলো ঠোঁট গঠন করলে এগুলো স্বাদ নাই। তারপরে ল্যাব্রাম জানলাম, এখন হলো ম্যান্ডিবল। কি বলো তো, আগে লেবিয়ামটা দেওয়া উচিত ছিল না। দেখো ম্যান্ডিবল, ঠোঁট দুইটা আগে পড়তাম নাকি। তারপরে কি বলো তো, ম্যান্ডিবল। তো মুখছিদ্রের দুপাশে অবস্থিত, কয় পাশে অবস্থিত, এখানে যদিও আমরা বলি ম্যান্ডিবল দুইটা, কিন্তু আমাদের মানব দেহে কটা বলি, ম্যান্ডিবল একটা। ম্যান্ডিবল কয়টা, একটা বংশ, নিশ্চয়, নিচে চল ওকে। ম্যান্ডিবল একটা, ওকে। তারপর দেখো তাহলে ম্যান্ডিবল মুখছিদ্রের দুপাশে অবস্থিত, ত্রিকোণাকার। কি বলতো কেমন, ত্রিকোণাকার, ত্রিকোণাকার, কালো বাদামি ত্রিকোণাকার এবং কালো এবং বাদামি রঙের বেশ শক্ত। কেমন বলতো, কালো বা বাদামি রঙের বেশ শক্ত এবং ভেতরের দিকে কি সুচারো করাতের মতো দাঁত যুক্ত দুটি উপাঙ্গের নাম কি বলতো, ম্যান্ডিবল বা চুয়াল। এই দেখো সুচারো দাঁত আছে, এই যে প্রান্তের দিকে দেখো কি আছে বলতো, এই যে দাঁত আছে, দাঁত দেখা যাচ্ছে, বুঝতে পারছো। এটা কি করে, খাদ্য চিবানোর কাজে ব্যবহার করে, খাদ্য কেটে চিবানোয় চুয়াল সাহায্য করে আর কি। ঠিক আছে, তাহলে এটা খাদ্য কেটে চিবায় সাহায্য করে আর কি। ওকে, আমরা জানলাম। তাহলে এটা অত কিছু না, শুধু কাজটা একটু মনে রাখলাম, খাদ্য কেটে চিবাতে সাহায্য করে ম্যান্ডিবল। ওকে, তারপরে কি বললাম, ম্যাগজিলা। ম্যাগজিলা কি বলতো, এরা কি উপরে চুয়াল, ম্যান্ডিবল পিছনে, তাহলে একই থাকে, ম্যান্ডিবলের পিছন দিকে থাকে, কি থাকবে, ম্যান্ডিবলের পিছনে থাকবে এবং বাইরের দিকে দুপাশে প্রতি পাশে একটি করে লম্বাকার ম্যাগজিলা থাকে। কয়টি করে, একটি করে, তার মানে টোটাল কয়টি, দুইটা আছে। এবং প্রত্যেক ম্যাগজিলা কয়েকটি অংশে বিভক্ত, এই অংশগুলো বুঝতে করতে হবে। প্রতিটা ম্যাগজিলা কয়টি অংশে বিভক্ত। তাহলে আমরা চিত্রটা দেখি, একটা ম্যাগজিলা চিত্র দেখি। তো এই যে একটা ম্যাগজিলা আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো এটা একটা কি বলতো, ম্যাগজিলা। এই যে এখানে দেখলাম আমরা কিটুকে, এটা দেখলাম ম্যান্ডিবল দেখলাম, ঠিক আছে, ম্যান্ডিবল ত্রিকোণাকার দাঁতও আছে এখানে, তাই না, এখান দিকে। ওকে, তো এই যে এটা হলো আমাদের ম্যাগজিলা। তো অনেকগুলো অংশের সমন্বয় গঠিত একটা ম্যাগজিলা, নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে করতে হবে। দেখো এই যে এটা অংশ লেগে থাকে আমাদের, তাই না, খুব মুখছিদ্রের কাছে। এটা হলো কার্ডো, কি বলবো, কার্ডো। দেন হলো কি স্টাইফ, পরের অংশটা কি স্টাইফস। তারপরে কি বলতো, ল্যাসিনিয়ে, কার্ডো স্টাইফ ল্যাসিনিয়ে। তারপরে এটা ল্যাসিনিয়াকে ঢেকে রাখে, কাভারিং করে রাখে কি গ্যালিয়া। তারপরে কি বলতো, ম্যাগজিলারি পার্প। তাহলে কি, তারপরে কি পালপি ফার্ক বাদ গেল, এটা দরকার নেই, এটা লিখে পার সময় পড়তে হয় না, লেখার সময় লিখতে পারো। তো এটা মেনলি এটারই গোড়া অংশকে বলি আমরা পালপি ফার্ক বলে থাকি। তো এভাবে এটা গুরুত্ব এভাবে নাই। কার্ডো স্টাইপ ল্যাসিনিয়া, কি বললাম, কার্ডো স্টাইপ ল্যাসিনিয়া গ্যালিয়া এবং ম্যাগজিলারি পার্প। কি বলতো, কার্ডো, তারপরে কি স্টাইপ, তারপর হলো ল্যাসিনিয়া, তারপর হলো গ্যালিয়া, তারপর ম্যাগজিলারি পার্প। কার্ডো স্টাইপ ল্যাসিনিয়া, কার্ডো স্টাইপ ল্যাসিনিয়া গ্যালিয়া এবং ম্যাগজিলারি পার্প। তাই এখানে সময় দিয়ে মুখস্থ করার টাইম নাই, টিউশন হলে ব্যাস 5 মিনিট 2 মিনিটে বুঝতে পারবো, এখন তো সময় নাই, তাহলে বাসায় বুঝতে করতে হবে, বুঝছো। তাহলে কার্ডো স্টাইপ ল্যাসিনিয়া গ্যালিয়া এবং ম্যাগজিলারি পাল। ওকে, পার্টগুলো পড়লাম।
দেখো এই যে এখানে দেখো এই যে ম্যাক্সিলারি পাম্প দেখো এখানে কি রোম আছে না অনেকগুলো, বুঝছো? ওকে, এই দেখলে এগুলো সংবেদনের কাজ করে, আমি একটু পড়বো তাই এখানে দেখি। সবচেয়ে গোড়ার খণ্ডকে কি বলা হয়? কার্ড হয় যে কার্ডও বলা হয়। এরপর অবস্থিত কি বলা খণ্ডকে? স্টাইপস বলা হয়, স্টাইপস। এবং স্টাইপস এর অগ্রভাগের নখের মতো কি বলতো? ল্যাসিনিয়া থাকে। কি বলবো? এই যে নখের মতো যা কি বলা হয়? ল্যাসিনিয়া বলা হয় তাকে। ওকে, বুঝলাম, ল্যাসিনিয়া বলা হয় তাকে। এখন দেখো এর উপরে ঢাকনির মতো অংশকে কি বলা হয়? গ্যালিয়া। যে ল্যাসিনিয়া এটা কি বললো? একটা ঢাকলো না, তাই কি বলা হলো? গ্যালিয়া বলা হলো। তো ঢাকনির মতো অংশকে কি বলা হবে? গ্যালিয়া বলা হয় তাকে। ওকে, অবস্থান করে গ্যালিয়ার পাশে 5 অংশ বিশিষ্ট, কয় অংশ বিশিষ্ট? 5 অংশ এই সংখ্যাটা বুঝতে করতে হবে। 5 কয় অংশ বিশিষ্ট বলো তো? 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি কি থাকে? পাল্ম থাকে, ম্যাক্সিলারি পাল্ম থাকে। এতে কি থাকে বলো তো? অনেক গ্রহণ থাকে। খাদ্যের স্বাদ গ্রহণ কি করতেছে? যেটা জিহ্বার কাজ, খাদ্যের স্বাদ গ্রহণ করতেছে, এটি ধরে রাখতে সাহায্য করতেছে এবং মুখের ভিতরে প্রবেশ করাতে সাহায্য করতেছে। এদের তার হাত নাই যে হাতে ঢুকাবে, এগুলা ধরে কি করে? এই যে এগুলা দিয়ে খাবার ধরে মুখের ভেতরে ঠেলে দেয় আর কি, প্রবেশ করাতে এবং খাদ্য চূর্ণকরণে সাহায্য করা ম্যাক্সিলারি কাজ। তো আমরা জানি আমাদের ম্যাক্সিলারি কাজ কি? খাদ্য চূর্ণ করা না, চবন করা। তো আমাদের তো জিহ্বা আছে, জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করে থাকি, কিন্তু ওদের আমাদের চুয়ালের কাজ মেলে চিবানো। তবে এদের কি? এদের সবগুলো জিহ্বার কাজগুলো এরা করে থাকে। ওকে, ম্যাক্সিলারি পাম্প অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার অংশ নেয়। কি করে ম্যাক্সিলারি পাম্প? কি করে বলো তো? পরিষ্কার করে। হ্যাঁ, অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কারে অংশ নেয়। খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে। কি করে? খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে এবং সংবিধি অংশ হিসাবে কাজ করে। তেলা পোকা মারার জন্য আমরা ওষুধগুলো দিই না, পাউডার মতো দিই না, তাহলে কিভাবে কাজ করে বলো তো? তো এরা আচ্ছা একটা দেহের ভেতরে না গেলে মরে কেমন? খায় না, ওগুলো খাইতে যায়, খায় না, কি করে? গন্ধ না, এ যায় না, হেঁটে যায় না। তো হেঁটে যায়, তো এক্ষেত্রে কি হয়? তার পায়ের মধ্যে লাগে না, এগুলা ময়লা হয়, বা তার পা গুলাতেও লাগে, তাই না? তো যখন মনে করো তার পায়ে লাগলো, তো সেটা পরিষ্কার করতে যায়, ঠিক আছে? তো পরিষ্কার করতে গেলে কি করবে? ওই যে মুখে চলে গেল, ম্যাক্সিলারি পালমে চলে গেল, ডেট হয়ে যাবে, বুঝছো? এরকম বিষয়টা ঘটে আর কি। কারণ এগুলো ম্যাক্সিলারি পালম দিয়ে কি করে? সেগুলো পরিষ্কার করে, তাই না? বললাম দেখো পায়ের অগ্রভাগ বা অ্যান্টেনা এগুলো কি করে? পরিষ্কার করে আর কি। খাদ্যবস্তু হরণে প্রতিরোধ করে, খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে, মানে একটা ছুঁড়ে যাবে খাদ্য খাচ্ছি বা পড়ে যেতে পারে, এটা ধরে রাখে যাতে পড়ে না যায়। তারপর সংবিধি অংশ হিসাবেও কাজ করে। তারপরটা কি বলতো? লেবিয়াম, নিচের ঠোঁট। ঘাস পুডিং এর মুখছিদ্রের নিচের মধ্যাংশে বরাবর বহুসন্ধিল একটি লেবিয়াম বা অধস্থ রয়েছে বা নিচের ঠোঁট রয়েছে, ঠিক আছে? এটা কি বলতো? লেবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি কি বলা যায়? প্রতিনিধি মনে করা হয়। নিচের কোনদিকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি প্রতিনিধি মনে করা হয়? প্রশ্ন আসতে পারে কাকে? লেবিয়ামকে। দেখো ওই যে ম্যাক্সিলারের মধ্যে কি আছে? ম্যাক্সিলারি পাম্প আছে না, এখানে দেখো এরকম আছে না, আছে না? এবারে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলারি প্রতিনিধি বলা হয়ে থাকে। এটি মূলত কি বলতো? কয়টি অংশ বিভক্ত? 2টি অংশ বিভক্ত। উপরের দিকে দেখো, এই নিচের অংশকে কি বলা হয়? মেন্টাম। কি বলা হয়? আর উপরের অংশে কি বলা হয়? সাবমেন্টাম। তাহলে কয়টা অংশে গঠিত? 2টা, একটা হলো মেন্টাম, একটা হলো সাবমেন্টাম, 2টা অংশ দ্বারা গঠিত। প্রতি পাশে মেন্টামের 2 পাশে নরম কম 2টা কি আছে? লিগুলি আছে। এই দেখো, এই যে কি আছে? লিগুলি। এই দুটাকে কি বলা হয়? লিগুলি বলা হয় আর কি, বুঝতে পারছো? ওকে, মনে রাখতে হবে। এখন দেখো 3 জোড়া সন্ধিযুক্ত কি আছে? ল্যাবিয়াল পাল্প আছে। ম্যাক্সিলারি পাল্প কয় জোড়া সন্ধিযুক্ত? 5। এখানে কয় জোড়া? 3। এটা একটু মনে রাখতে হবে। ওকে, 3 জোড়া সন্ধিযুক্ত। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সন্ধি কয়টা? 3 জোড়া সন্ধিযুক্ত ল্যাবিয়াম পাল্প। এখন দেখো 1 2 3 4 5টা আছে। সন্ধি কয়টা? 1 2 3 4। হ্যাঁ, তো এখানে মনে রাখতে হবে, হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে, 1টা 2টা সন্ধি, এটা মনে রাখতে হবে। সন্ধি কয়টা? 2টা। তারপর যে কটা খণ্ড আছে তাতে সন্ধি একটা কম, এটা একটু মনে রাখো। তাহলে বললাম এগুলো, ঠিক আছে? ওকে, এটাও কি বলতো? ওই যে ম্যাক্সিলারি পাল্পের মধ্যে খাবার ফসকে যাওয়া রোধ করে এবং চর্বিত খাদ্য মুখে প্রবেশ করায়। এখান থেকে প্রশ্ন করলে উল্টাপাল্টা হয়ে যায়। এগুলো যদি দেয় 2টা এক হয় না, মনে হয় উল্টাপাল্টা হয়, স্টুডেন্ট অনেক ভুল করে। কারণ এই লাইন ধরে দেয়,
অত কি মনে রাখা যায়? একই মনে হচ্ছে ম্যাকজিলারের কাজ ল্যাবিয়ামের কাজ, তাই না? ল্যাব্রামের কাছে একই, উল্টো হয়ে যায়। ল্যাবিয়াম পাল্প সংবেদনশীল অঙ্গ হিসাবে কাজ করে, এটা উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। অনেক টিচার আছে তো উপর টিচার দেখে না, এখানে দেখলো কোশ্চেন বানাই দিলাম বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় মনে করো, তো তখন তো ঝামেলা খাই যাবে, হ্যাঁ, তখন এই কথার উপরে দেওয়া আছে, তখন এটা সমস্যা হয়ে যায়, ভুল হয় অনেক। তারপরে হাইপোফ্যারিংস মানে কি? হাইপোফ্যারিংস মানে কি বলো তো? জিভার মতো কাজ করে না, উপজিহ্বা বলি। ল্যাব্রামের নিচে, একটু আগে দেখলাম ল্যাব্রামের সাথে লাগানো থাকে, ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংসল হাইপোফ্যারিংস বা উপজিহ্বাটি অবস্থিত। জিহ্বার কাজ কি? খাদ্য নাড়াচাড়া করা না, মিশানো না লাল সাথে, তো এই কাজটি করে থাকে, বুঝতে পারছো? এটি চারদিকে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম দিয়ে আবৃত থাকে। ল্যাবিয়ামের ভেতরের কিনারা থেকে সৃষ্ট এই ঝিল্লি হাইপোফ্যারিংসের অঙ্কীয় তলের সাথে যুক্ত থাকে, খাদ্যবস্তুকে নাড়াচাড়া করা লাল সাথে মিশানোর কাজ। তো আমরা দেখো এর জিহ্বার আমরা অনেকগুলো কাজ জানি, এটা সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। তারপরে কি করে জিহ্বা? আমাদের স্বাদ গ্রহণ করে, আবার খাদ্যকে নাড়াচাড়া করে লালার সাথে মিশার সাথে করে, তিনটা কাজ না? তো এর মধ্যে তিনটার মধ্যে একটা কাজ করে কি? হাইপোফ্যারিংস, নাড়াচাড়াটা শুধু, আর বাকিগুলো কাজগুলো কি করে? ল্যাবিয়াম করে থাকে, তাই না? ওকে, ম্যাক্সিলারি পালনগুলো করে থাকে, সারাউন্ডে যেগুলো আছে। তো যাই হোক, এগুলো ছিল পড়া, একদম একটু যেটা মুখস্থ ধরবো আমি, কি কি জানতে হবে। তো কথা হলো বক্ষ দেখো অনেকগুলো প্রকোষ্ঠ দ্বারা গঠিত, পাশাপাশি সজ্জিত থাকে, এটা ফিগারগুলো করে দিয়েছিলাম। দেখো এই যে এখানে দেখো ফিগার, এই যে এটা ছিল মস্তক, তাই না? তারপর কি ছিল এখানে? বক্ষ, এবং এখানে কি? উদর। এখানে বক্ষ বা উদর যেটাই বলি, এগুলো অনেকগুলো খণ্ড দ্বারা গঠিত। যেমন বক্ষের মধ্যে তিনটা অংশ আছে, কয়টি বলো তো? তিনটা আমরা পার্ট বলি, একটা হলো অগ্র, একটা মধ্য, একটা হলো পশ্চাৎ বক্ষ। কয়টা বক্ষর অংশ? দুইটা। উদাহরণের মধ্যে আবার অনেকগুলো দেখো খণ্ড আছে, তাই না? এই সবগুলো খণ্ড গাইত। ওকে, তো বক্ষের মধ্যে তিনটা প্রকোষ্ঠ থাকে, কয়টা? তিনটা, এরকম থাকে, এরকম একটা, দুইটা, তিনটা প্রকোষ্ঠ থাকে ভেতরে। তো এই যে তিনটা প্রকোষ্ঠ থাকে বক্ষের মধ্যে, ঠিক গেল? ওকে, দেখো কি বলছে, মস্তকের পিছনে মাংসল বক্ষ একটি খাটো, সরু এবং নমনীয় গ্রীবার সাহায্যে যুক্ত থাকে, এটা আমরা আগে পড়ছি, তাই না? ওকে, এবং দেখছিলাম কত ডিগ্রি কোণ করে থাকে বলো তো? 90 ডিগ্রি। মস্তকটা কত ডিগ্রি কোণ করে থাকে? 90 ডিগ্রি কোণ করে থাকে। মস্তিষ্ক এর বক্ষাঞ্চল তিনটি অংশে বিভক্ত, কয়টি? ওকে, একটা অগ্রবক্ষ নাম কি বলতো? প্রোথ্রাক্স, ইংলিশটা মনে রাখতে হবে, প্রোথ্রাক্স বা অগ্রবক্ষ, মধ্যবক্ষ বা মেসোথ্রাক্স, তারপরে বললাম কি? পশ্চাৎবক্ষ বা মেটাথ্রাক্স। নামগুলো ইংলিশগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে প্রোথ্রাক্স, মেসোথ্রাক্স অ্যান্ড মেটাথ্রাক্স, অগ্র, মধ্য, পশ্চাৎবক্ষ। ওকে, দেখো এই যে বক্ষগুলো বললাম, এবং প্রত্যেক অংশের পৃষ্ঠ দেশকে বলা হয় টারগাম, এবং অঙ্কের দেশকে বলা হয় স্টার্নাম, এবং পার্শ্ব দেশকে বলা হয় পার্শ্বদের প্লিউরন এ গঠিত। এই বিষয়টা হয়তো বোঝো নাই, আমি একটু বুঝাই দিচ্ছি। মনে করো এটা মাথা ছিল, এখানে সামনে ছিল হলো আমাদের মাথা, তাই না? সামনে এটা ধরলাম মাথা, এটা ওকে। তো এখানে কি ছিল? আমাদের গলা ছিল, আর এখানে কি বলো তো? বক্ষ। তো বক্ষগুলো কয়টা অংশ বিভক্ত? এরকম তিনটা মনে করো প্রকোষ্ঠ, কটা প্রকোষ্ঠ? তিনটা প্রকোষ্ঠ। তাহলে তিনটা প্রকোষ্ঠ এরকম আছে। তাহলে এই উপরে দেখো, তাহলে এই প্রকোষ্ঠের কি বললাম? এই উপরের অংশ, প্রতিটা প্রকোষ্ঠের উপরের একটা লেয়ার আছে না, নিচে একটা লেয়ার আছে না? তো উপরের লেয়ার, নিচের লেয়ারকে কি বলা হয় বলো তো? হ্যাঁ, এটা বলা হবে কি? স্টারনাম। আর উপরের লেয়ারকে কি বলা হবে? টারগাম। কি বলা হবে? টারগাম। তাহলে নিচের যেটা আছে অঙ্কীয়, সেটাকে বলা হবে স্টারনাম। নিচের দিকে মানে কি? বুকের দিকে। আমরা জানি আমাদের বুকের সামনে কি থাকে? হাড়টার নাম কি? স্টারনাম থাকে না, মাঝ বরাবর যেটা। তো এখানে বুকের যেটা নিচের দিকে থাকবে অঙ্কীয় দেশে, সেটার নাম কি বলতো? স্টারনাম। আর পিঠের উপরে যেটা থাকবে সেটার নাম কি? টারগাম। টারগাম, ঠিক আছে। এখন প্লিউরনটা কি? এই যে দেখো একটা লেয়ার আরেকটা লেয়ার সাথে এই যে এখানে যুক্ত হয়েছে না, এই যে লেয়ারের সংযোগস্থলগুলো কি বলা হবে? প্লিউরন বলা হয়। কি বলা হবে? বুঝতে পারছো? এটা হলো প্লিউরন। তাহলে আমরা বুঝলাম এটা প্লিউরন না প্লিউরনে গঠিত পার্শ্বদেশটা? প্লিউরন, ওটাকে আমরা প্লিউরনে বলি। সুসার মেয়ে এটা শুনতে একটা প্লিউরন, ওটাই আর কি প্লিউরনে আমরা ওই জায়গাটাকে বলতে পারি, এখানে প্লিউরনে গঠিত, এটা সন্ধিস্থল আর কি। ওকে, এগুলো পাতলা কিউটিগুলো পর্দা দিয়ে কি থাকে? পরস্পর সংযুক্ত থাকে। কোনগুলা? এই যে প্লিউরনগুলা যেটা বললাম, একটার সাথে প্রকোষ্ঠের সাথে আরেকটা প্রকোষ্ঠ আর কি। অগ্রবক্ষের
টার্গাম অংশটি বেশ চওড়া। টার্গামটা কি বেশ, তাহলে এই যে উপরে দিয়ে কি থাকে, এই যে বিষয়টা এরকম থাকে, সামনেরটার উপরের অংশ বেশ হ্যাঁ এই যে এরকম থাকে, এই যে এইরকম থাকে বেশ চওড়া, এই যে এটা বুঝছো, বেশ উপরটা বেশ চওড়া প্রশস্ত। যদি ফিগার দেখি আমরা একটু, এই দেখবো এটা কি বেলা বড় চওড়া দেখা যায় না, এটা বলছে সামনের রাস্তাটা কি খুবই চওড়া, নিচের দিকে কি হবে, কম হবে আর কি, সরু হবে, এটাই বলছে আর কি, সরু হয় আর কি। ওকে, এটা রাখি, তারপর মাঝে ফিগার দরকার হয় না, এইটা একটু সেভ করে রাখি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চওড়া এবং পিছনে এবং পাশে প্রসারিত। এর নাম কি বলতো, প্রোনোটাম বলা হয়। কি বলা হয়, প্রোনোটাম বলা হয় কোনটাকে, এই যে সামনের যেটা আছে প্রকোষ্ঠ। বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসন্দ এবং ডানা ও পা, শ্বাসন্দ ডানা ও পা। তাহলে বক্ষাঞ্চলে কি কি থাকে, শ্বাসন্দ থাকবে এবং ডানা এবং পা থাকবে। শ্বাসন্দ কয়টা থাকবে, 2 জোড়া থাকবে। আর ডানা এবং পা থাকবে, ডানা কয়টা, 2 জোড়া, পা কয়টা, 3 জোড়া। ওকে, তো কি কি আছে এমন একটু বলি আমরা, কি বললাম, শ্বাসন্দ, শ্বাসন্দের অপর নাম কি এর আগে পড়ছিলাম, কি বলতো, স্পাইরাকল। এটা কোথায় থাকবে একটু দেখি, বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে কই থাকবে, হ্যাঁ এই যে বক্ষ যে আছে এখানে আছে, মানে অঙ্কীয় নিচের দিকে বুঝছো, পার্শ্বদেশে 2 সাইড দিয়ে থাকবে। ওকে, অঙ্কীয় পার্শ্বদেশে 2 জোড়া কি থাকবে, শ্বাসন্দ বা স্পাইরাকল অবস্থিত। প্রথম জোড়া কোথায় বলো তো, প্রোনোটামের নিচে। প্রোনোটাম মানে কি, প্রথম বক্ষগহ্বরটা প্রোনোটামের নিচে অগ্র ও মধ্য বক্ষের মাঝে থাকবে, বুঝছো। তাহলে আমাদের 3টা ছিল না বক্ষ, কিছু করেছিল 3টা না, এরকম 3 দিলাম। তাহলে কি হবে, প্রথমটা কি হলো, এই যে এখানে প্রথমটা কোথায়, এই পাশে এখানে একটা, ওই পাশে একটা, এখানে একটা, ওই পাশে একটা, 1 জোড়া হলো। দ্বিতীয় জোড়া কোথায়, মধ্য এবং পশ্চাৎ বক্ষের মাঝে, তাহলে কোথায়, এখানে একটা, বুঝতে পারছো। তাহলে এখানে একটা, এখানে একটা, বোঝা গেছে। ওকে, চিত্রগুলো আমি একটু পরে দেখাচ্ছি সবগুলো মিলে, তো এটা আমরা দেখলাম, এটা তো বুঝতে পারছো দেখি নাকি কোথায় থাকে। তো এটা হলো নিচেরটা কি ছিল আমাদের, টার্গাম, উপর স্টার নাম, উপরে কি ছিল বলো তো, টার্গাম। তাহলে স্টার নামের সাইডে কিন্তু আমাদের ইটা আছে আর কি, এটাই। স্টার নামটা কি এই পুরোনোটাম, না না স্টার নামের না, এটা তো এই যে প্রথমটাকে বলা হয় আমাদের প্রোনোটাম, প্রথম অংশটাকে, ঠিক আছে। আর এটা হলো সন্ধিস্থলে থাকে, মাথার 2টা সন্ধিস্থলে কি থাকবে, এই ছিদ্রটা থাকে, তাদেরকে আমরা কি বলবো, শ্বাসন্দ বা স্পাইরাকল বলি আমরা। তারপর তো ডানা বা উইংস কয়টা, 2 জোড়া। আমি এর আগে বলছিলাম আমাদের প্রথম ডানা যেটা সামনে থাকে সেটা কি করে, পিছনেরটাকে আবরণ দিয়ে রাখে, ঢেকে রাখে, প্রোটেক্ট করে। এটা উড়তে সাহায্য করে না, শুধু প্রোটেকশনে কাজ করা হয়, তাই না। এখানে নামগুলো একটু মনে রাখতে হয়। দেখো, মধ্য এবং পশ্চাৎ বক্ষের কোথায়, এই যে মধ্য এবং পশ্চাৎ বক্ষের পিঠের দিকে, কোথায়, পিঠের দিকে, অর্থাৎ টার্গাম ও প্লিউরনের মধ্যবর্তী স্থান থেকে 1 জোড়া করে, মোট কয় জোড়া, 2 জোড়া করে পাতলা কিটিকল নির্মিত ডানা। তাহলে এই যে এখানে এই লেয়ার থেকে, এখান থেকে কি তৈরি হবে বলো তো, ডানা তৈরি হবে 2 জোড়া করে, ঠিক আছে। ওকে, ডানাগুলো প্রথম অবস্থায় কি বলতো, দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর হিসাবে থলির মতো সৃষ্টি হয়, পরে পূর্ণাঙ্গ ডানায় পরিণত হয়। দেখো, প্রত্যেক ডানা অসংখ্য কি ছোট নালীর মতো এবং রক্তে, দেখো কি ছোট নালীর মতো দেখাচ্ছে না, তো নালীর মতো রক্তে পূর্ণ শিরা উপশিরায় গঠিত থাকে। এবং 2 জোড়া ডানার গঠন এবং কাজ কি পৃথক ধরনের। দেখো, মধ্যবক্ষীয় ডানা অর্থাৎ সামনের ডানা দুটি, কোন ডানা বলো তো, সামনের যে ডানা, এটা বেশ শক্ত হয়, সরু হয়, পুরো হয় এবং কখনো উঠতে সাহায্য করে না। পিছনের 2 ডানাকে ঢেকে রাখে, এই জন্য নাম কি বলতো, এলিট্রা। মনে রাখতে হবে, কি বলতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখতে হবে। প্রথম জোড়া ডানাকে কি বলা হয়, এলিট্রা। এবং ডানার আবরণও বলা হয় বা উইংস কভার বলা হয়, এলিট্রা, উইংস কভার বা টেগমিনা বলা হয়। কি বলা হয়, তাহলে 3টা নাম বললাম, একটা এলিট্রা, উইংস কভার, আর একটা হলো টেগমিনা। নাম 3টা মুখস্থ থাকতে হবে। তাহলে এলিট্রা, উইংস কভার এবং টেগমিনা হিসেবে আখ্যায়িত করা হয়। তো পিছনের বা বক্ষদেশীয় ডানা দুটি বেশ বড় চওড়া পর্দার মতো, স্বচ্ছ এবং উঠতে সাহায্য করে। বিশ্রামের সময় পেছনের ডানা জোড়া কি হবে, অগ্র ডানার নিচে গোটানো থাকে। বুঝতে পারছো, তাহলে এটা হলো কাজ। তাহলে এখানে কি দেখলাম, তার ডানা 2 জোড়া, বা সামনেটা কি করবে, পিছনটাকে প্রোটেকশন দিয়ে থাকে। এবং দেখলাম ডানার মধ্যে কি থাকে, অসংখ্য নালিকাকার কি থাকে, ক্ষুদ্র রক্তনালী থাকে। ওকে, আর নামগুলো মনে রাখতে হবে, কি কি দেখলাম, এলিট্রা, টেগমিনা এবং উইংস কভার, এই নাম 3টা মনে রাখতে হবে। ওকে,
তো এখানে আর কিছু না, এখন হলো পা বা লেগ। পা, ঘাস স্প্রিং কয়টা পা আছে একটু আগে বললাম, 3 জোড়া পা আছে। তো পাগুলা কোথায় কোথায় থেকে হয় এটা একটু জানতে হবে। দেখো বকের প্রথম অংশে 1 জোড়া করে, প্রথম অংশে 1 জোড়া করে মোট কত বলো তো? 3 জোড়া। প্রত্যেক অংশে 1 জোড়া করে মোট 3 জোড়া পা রয়েছে। তার প্রথম অংশে 1 জোড়া, দ্বিতীয় অংশে, তৃতীয় অংশে 1 জোড়া। প্রতিটি পা কয়টি খণ্ডে বিভক্ত? 5টি। একেবারে গোড়ায় কি বলতো স্থূল একটা গঠন থাকে, তাকে বলা হয় কি? কক্সা। পরে ত্রিভুজের অংশ কি? ট্রোকেন্টার। পরে লম্বা অংশ কি বলতো? নরকের ফিমার, টিবিয়া, টার্সাস। আমি একটু চিত্র দেখি তারপরে বুঝতে পারবা। এই চিত্রটা দিয়ে খেয়াল করো। দেখো এই যে এখানে দেখো প্রথমে যেটা স্থূল একটা অংশ, এই যে এখানে দেখো এই সাইডের এই অংশটা কি বলি আমরা বলো তো? কক্সা বলবো। স্থূল অংশটা কি বলবো? কক্সা। দেখো কক্সার পরে দেখো এখানে একটা ত্রিভুজাকার একটা অংশ আছে না, এই যে, হ্যাঁ, এ কি বলা হয় বলো তো? ট্রোকেন্টার বলা হয়। একে বলা হয় ট্রোকেন্টার বলা হয়। ওকে, তো ট্রোকেন্টার পরেই দেখো এই যে একটা আছে না আমাদের থাই, আমাদের থাইয়ের মতো, এর নাম কি বলো তো? যদি আমাদের শুধু হাড়কে বলি ফিমার, তো এটা অনেকটা হাড়ের মতো কাঠামো, যদি মাংসগুলো আছে, তো এটাই পুরোটাই কি বলা হয়? ফিমার। কি বলবো? ফিমার। ওকে, ফিমার। তারপরে দেখো এখানে কি আছে বলো তো? টিবিয়া। আমরা আমাদেরও কি আছে? টিবিয়া আছে। ফিবুলা টিবিয়া দুইটাই আছে। তো এখানে শুধু এদের কি আছে বলো তো? এতে কিন্তু ফিবুলা নাই, আমাদের কি আছে বলো তো? ফিবুলা আছে, টিবিয়া আছে। ওকে, ফিবুলাটা একটু মানে চিকন, তো চিকনটা নাই, এখানে শুধু মোটাটা টিবুলাই আছে। তারপরে কি আছে? টার্সাস। কি আছে? হ্যাঁ, টার্সাস। বহু বছর আমরা টার্সাল বলে থাকি। কি বলে থাকি? টার্সাল বলে থাকি। আমরা আমাদের পায়ের নঙরগুলোকে বলবো, যখন পড়বো পাটগুলা বলবো টার্সাল বলবো। টার্সাল, হ্যাঁ, এখানে তো প্লাঞ্জেস এখানে এগুলো তো পড়বো। টার্সাল তো নখটা না, তাই না? তার সামনে। হ্যাঁ, তো এই যে টার্সালের মধ্যে অনেক কি থাকে বলো তো? এই সূচালো কাটার মতো নখর থাকে। কি থাকে? নখর থাকে। তো এগুলো আমরা পড়বো। এখন তাহলে আমরা পার্টগুলো একটু বললাম, কথা হলো আমাদের মুখস্থ রাখতে হবে। কি জায়গা পার্ট কি? আমাদের দেখছিলাম ওই যে আমাদের ম্যাক্সিলার পার্টগুলো দেখছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো মুখস্থ করতে হবে। আবার এখানে পায়ের পার্টগুলো পরীক্ষায় আসে, মুখস্থ করতে হবে কী কী পার্ট, এবং চিত্রটা আরেকটা শিখতে হবে, অনেক সময় চিত্র দিতে হয়। তাহলে কি? কক্সা, ট্রোকেন্টার, ফিমার, টিবিয়া, টার্সাস, নখর। এই যে বিষয়গুলো আমাদের ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। চিত্র অঙ্কন করতে হয়, চিত্র অঙ্কন করে লেখাতে হবে, ঠিক আছে? তো এটা তোমাদের বাসায় ট্রাই করতে দিলাম। ফিগারটা অন করবা, ঠিক আছে? নর্মালি এমনি দেখে দেখে আর্ট করার চেষ্টা করবা, কেমনি আছে দেখতে, ঠিক আছে? এমনি দিবা, ঠিক আছে? যেমনি আছে না এমনি দেওয়ার চেষ্টা করবা, যেমনি আছে। তারপর এখান দিয়ে দিলা ফিমার দিলে, মানে যেমনি আছে দেখা যাচ্ছে, সহজ না, কঠিন তো না, নাকি? ওই পার্টগুলো বোঝা গেলে হলো, আর্ট করবা, পারবা। ওকে, তাহলে এখন দেখি তাহলে কি বললাম। এখানে বললাম সর্বশেষ টার্সাস। টার্সাস 3টি ছোট উপখণ্ডকে বিভক্ত। এদের কি বলা হয়? টার্সোমিয়ার বলা হয়। 3টি উপখণ্ড বিভক্ত, টার্সোমিয়ার বলা হয়। প্রথম টার্সোমিয়ারের প্রান্তে 2টি কি থাকবে? বাঁকারও নখর থাকবে। এই যে এখানে দেখো, এই যে পাশে একটা দেখাচ্ছে না, নখর দেখা যাচ্ছে না এখানে? হ্যাঁ, ওই পাশেও একটা আছে, ঠিক আছে? তো 2টি বাঁকানো নখর দেখা যায়, ঠিক আছে? এদের কি বলা হয়? টার্সোমিয়ার বলা হয়। হ্যাঁ, নখর দেখো, টার্সোমিয়ার এদের বলা হয়। আর এদের কয়টা? 2টা আমাদের নখর আছে। ওকে, এখন তো নখর দুটির মাঝখানে কি থাকে? একটা জায়গা থাকে। কি থাকবে? এদেরকে বলা কি বলা হয়? পালভিলাস বলা হয়। যে দেখছো, বা আসঞ্জন প্যাড বলা হয়। কি বলা হয়? পালভিলাস নামক একটি আসঞ্জন প্যাড থাকে। ওই যে মুরগির পা দেখছো, একটু উঁচু থাকে না পায়ের গোড়ালির দিকে, একটা উঁচু, এবার মুরগির পা আছে, যা সরাই আছে, এই জায়গায় একটা কি থাকে? নিচের দিকে উঁচু থাকে এভাবে না, মাঝখানে না, মনে করি এরকম একটা আসঞ্জন প্যাড, মানে আসঞ্জন মানে কি? বসার জন্য একটা জায়গা, এরকম একটা বিষয় বোঝানো যাচ্ছে আর কি। তো এরকম একটা মনে রাখবো, এখানে একটু উঁচু জায়গা থাকে, জায়গা কি বলা হবে? আসঞ্জন প্যাড, পাল ভিলেজ বলা হয়ে থাকে, এটা মনে রাখবো একটু। ওকে, ঘাসফড়িংয়ের পা হাঁটা এবং আরোহণে ব্যবহৃত হয়ে থাকে। তবে ফিমার অংশ অনেক বড় এবং মাংসল গঠনের হয়, লাফিয়ে দূরে পথ অতিক্রম করতে পারে। এ ধরনের পাকে কি বলা হয়? স্যালটোটোরিয়াল পা, ঠিক আছে? তাহলে ঘাসফড়িংয়ের পা কেমন? স্যালটোটোরিয়াল ধরনের, কেননা এদের ফিমারটা অনেক মাংসল, পুরো লম্বা হয়ে থাকে, যার কারণে সহজে লাফিয়ে চলতে পারে। এজন্য এদের পাকে কি বলা হয়? স্যালটোটোরিয়াল পা বলা হয়। এটা একটু মনে রাখতে হবে। বিশেষ করে পিছনের জোড়াটা কি বলতো? অনেক শক্ত, মজবুত, এবং এটা লাফিয়ে যেতে সহায়ক। ওকে, এটা বুঝতে হবে।
টিবিয়া এবং টার্সাস শক্ত কাঁটাযুক্ত হয়, খাদ্য ধরতে কি করে? সাহায্য করে। ঠিক আছে, তাহলে টিবিয়া এবং টার্সাস কি, এগুলো কি আমাদের শক্ত, এগুলো তাহলে কি করবে? আমাদের খাদ্য ধরে রাখতে সাহায্য করে। ওকে, তাহলে এখানে কি কি জানতে হবে? আমরা জানলাম এখানে আমাদের পায়ের অংশগুলো মুক্ত করবো প্রথমে। ফার্স্ট কি করব? অংশগুলো মুক্ত করব। তারপরে এটা পাটা কেমন ধরনের? স্যালটোরিয়াল পা। কেন বলা হয় এটা একটু বললাম, এটা খ নম্বর আসতে পারে। ঠিক আছে, এখানে আর কিছু দেখতে হবে না। আর এই যে এটা একটা মনে রাখতে হবে, আসনজন পালবিলাস নামক আসনজন প্যাড থাকে, এটা এই কয়টা জিনিস বুঝতে রাখতে হবে এখানে। ওকে, এখন দেখো উদর, এখানে আসলে মুখতে বিদে বেশি। উদর মানে কি বলো তো? পেট, তাই না? ওকে, উদর মানে পেট, অ্যাবডোমেন, ইংলিশে বলি অ্যাবডোমেন। তো ঘাসফড়িংয়ের উদরটা বেশ লম্বা এবং সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত। কয়টি খণ্ড বলো তো? মনে রাখতে হবে ঘাসফড়িংয়ের উদর কয়টি খণ্ডে বিভক্ত? ভেরি ইম্পর্টেন্ট। আবার তেলাপোকার কয়টি বলো তো? আসলে 10টি। ওকে, তাহলে ঘাসফড়িংয়ের উদর কয়টি খণ্ডে বিভক্ত বলো তো? 11টি খণ্ডকে বিভক্ত। ওকে, প্রত্যেক খণ্ডকের পার্শ্বদেশ কি থাকবে বলো তো? টার্গাম। এবং অঙ্কিয় দেশ কি বলো তো? আগের মতো পৃষ্ঠদেশ হলো টার্গাম এবং অঙ্কিয় দেশ স্টার্নাম। একই কি না? একই কথা। কোনো কি থাকবে না বলো তো? প্লিউরন থাকবে না, বুঝতে পারছো? হ্যাঁ, ওই যে মাঝখানে যে পর্দাটা, দেখো প্লিউরন বলা হয়, এটা থাকবে না। প্রথম উদরীয় খণ্ডক তিনটাই এক হয়ে যাবে না, খণ্ডক আলাদা হবে কি? ভার থাকে, কিন্তু ওটা ভাবে প্লিউরিন বলা হয় না, ওটা থাকে না আর কি। দেখো প্রথম উদরীয় খণ্ডকটি কি বলতো? অসম্পূর্ণ, কারণ স্টারনাম পশ্চাৎ বক্ষের সাথে কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। এতে শুধুমাত্র কি থাকে? টার্গাম থাকে। বুঝতে পারছো কি? বোঝেন এমন হয় নাকি? তো আমি একটু বুঝাই দিচ্ছি। তো বিষয়টা হলো এরকম, বিষয়টা না প্রথমটা তো এরকম তো থাকে নাকি? খণ্ডগুলা যুক্ত হয় না? তো কি হয় এখানে? প্রথমটা কি? প্রথমটা এই যে এখানে ডাইরেক্ট এভাবে আসে, প্রথমটা এদিকে। তার উপরের অংশ কি বলতো? নিচে কি থাকবে? স্টারনাম আছে এখানে, দেখো তো কি হচ্ছে, মিলে যায় গেছে না এটা একবারে? কার সাথে? এই পরেরটার সাথে, পরে স্টারনাম সাথে মিলে হতে হয়েছে। তাহলে এখানে শুধু কি থাকতেছে বলতো? শুধু স্টারনাম, শুধু টার্গাম আছে, তাহলে কি নাই? স্টারনাম নাই। বুঝতে পারছো? এজন্য বলি প্রথম খণ্ড কি আমাদের উদরের প্রথম খণ্ডে কি নাই? স্টারনাম নাই। ক্লিয়ার? ওকে ওকে, তারপরে কি বললাম? ঘাসফড়িংয়ের উদাহরণস্থল নিচে বর্ণিত অঙ্গসমূহ বহন করে। তার উদাহরণ বা পেটে কি কি অঙ্গ থাকে একটু দেখো এখানে। প্রথম কি দেওয়া আছে? টিম্পেনাম। টিম্পেনামটা বোঝো? টিম্পেনিক পর্দা নাম শুনছো? কানের মধ্যে থাকে, মধ্যে কি থাকে? মধ্যকর্ণ এবং বহিকর্ণের মধ্যবর্তী সংযোগস্থলে কি থাকে? টিম্পেনিক পর্দা থাকে, তাই না? ওকে, আচ্ছা পড়ো। হ্যাঁ, কানের পর্দাটা আমরা পড়বো, সমন্বয় নিঃসরণে কি পড়বো, যে ওরা পড়ছে। ঠিক আছে, টিম্পেনিক পর্দা ওখানে গিয়ে পাইবা আর কি। ওকে, হ্যাঁ, তাহলে টিম্পেনাম প্রথম খণ্ডকের প্রতিপাশে কি বলতো? প্রথম খণ্ডকের প্রতিপাশে একটি করে পর্দা রয়েছে, যা শ্রবণ অঙ্গ বা শ্রবণথলি অডিটরি স্যাকে আবৃত করে রাখে। যেমন আমাদের কানে কেউ মানে বন্ধকর্ণে আবৃত করে রাখে কে? বহিকর্ণের সাথে পিঠে করে রাখে কি? পর্দা। কানে পর্দা বলি না আমরা, ওই কানের পর্দাটা কি বলতো? টিম্পেনিক পর্দা। দেখো এই নিচে দেওয়া আছে, এর নাম কি? টিম্পেনিক পর্দা বা টিম্পেনাম। কি বলতো? টিম্পেনিক পর্দা বা টিম্পেনাম। তাহলে কি বললো? প্রথম খণ্ডের প্রতিপাশে একটি করে পর্দা, যা শ্রবণাঙ্গ বা শ্রবণথলি কি করবে? আবৃত করে রাখবে। শ্রবণ অঙ্গটা কি উদরে থাকে? হ্যাঁ, আমরা একটু পরে আসলাম না, ইয়ে বিভিন্ন কি আছে, মানে আমরা দেখলাম শীতের মধ্যে দেখলাম না, এর মধ্যে কিছু দেখলাম কি শ্বাসযন্ত্র ছিল। আর এটা কি বলতো? প্রথম খণ্ডের দুই পাশে কি থাকবে? আমাদের কানের মধ্যে থাকবে আর কি, যেটা কানের মধ্যে কাজ করবে, টিম্পেনিক পর্দা থাকবে। ঠিক আছে, বা শ্রবণাঙ্গকে পৃথক করে রাখে আর কি, মানে করে আবরণ দিয়ে রাখে। তাহলে শ্রবণাঙ্গ কোথায় দেখলাম আমরা? প্রথম খণ্ডকের। ওকে, তারপর দেখো শ্বাসরন্ধ্র আমরা বক্ষে দেখছিলাম কয় জোড়া? 2 জোড়া। এর মনে রাখতে হবে, বক্ষে শ্বাসরন্ধ্র কয় জোড়া? 2 জোড়া। এখানেও আছে শ্বাসরন্ধ্র, উদরের মধ্যেও আছে। প্রথম থেকে অষ্টম খণ্ডক প্রতি খণ্ডক পর্যন্ত, মানে প্রথম থেকে অষ্টম দেহ খণ্ডক পর্যন্ত প্রতি খণ্ডকের পার্শ্বদেশে 1 জোড়া করে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল থাকে। তার মানে মোট কথা কয়টা আমাদের স্পাইরাকল আছে ঘাসফড়িংয়ের? 16টা। ঘাসফড়িং কয়টা স্পাইরাকল আছে? 16টা। না, 16 এভারে 8 জোড়া, এভারে হলো 2 জোড়া। কয় জোড়া?
10-20টা 10 জোড়া, টোটাল হলো 20টা আছে। 20টা আছে। এটা একটু মনে রাখতে হবে। উদরে আছে 16। হ্যাঁ, তাহলে টোটাল আছে 20টা আমাদের শ্বাসন্দ আছে, এটা মনে রাখতে হবে স্পাইরাকুল আছে, যার প্রতিটি অন্ত হতে কি আকারে বড়, এইটা বুঝছো? তার মানে শুরুটা কি হবে ছোট, না, শুরুটা ছোট হবে, ধীরে ধীরে বড় তা কি হবে। বলছে প্রতিটি একটি অন্যটি প্রতিটি অন্নগুলোর হতে আকারে, বড়। হ্যাঁ মানে প্রথমটি প্রথমটাই বড়। অন্নগুলো, তার মানে কি বুঝলা, এই যে প্রথমটা কি হবে বড় থেকে ছোট। বড় হবে, তারপরটা কি হবে ছোট, তারপরে হলো এইটুকু। তারপরে এগুলো তো এক একটা এক এক রকম হইতে পারে। না ছোট হবে, এটা কমন নাই, মানে ই করে একটা, দেখ আমরা জানি লেস আমাদের এটা কিন্তু নিচের দিকে কি একটু সরু হয় না নিচটা, তো এর ছিদ্রগুলা কি হবে দিদিরা ছোট হবে এরকম, বুঝতে পারছো? তো প্রথমটা বাইকগুলাতে কি হবে ক্রমান্বয়ে ছোট হবে, এরকম। বড় হবে প্রথমটা। Okay. তারপরে বললাম কি পায়ু এবং বহির্জননাঙ্গ, জননাঙ্গ, এখানে আমরা এগুলো পড়বো না, এগুলো একটু তোমরা পড়বা, আমি এখন পড়াচ্ছি না, ঠিক আছে? আমি কি পড়াবো? আমি পড়াবো এই যে এখানে এর মধ্যে দেওয়া আছে সবার বিস্তারিত, ঠিক আছে? দেখো পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য, এর মধ্যে যে পায়ু এবং জননাঙ্গগুলো দেওয়া আছে, তো সেখানে হয়ে যাবে। তো কি বলছে পার্থক্যের মধ্যে ডাইরেক্ট দেখি। তো দেখো কি বলছে, প্রথমেরটা কি, আকার যদি বলে একই বয়সের পুরুষ ঘাসফড়িং স্ত্রী ঘাসফড়িংয়ের চেয়ে তুলনায় কি হয় আকারে ছোট হয়, সব কিছু ছোট হয়। হ্যাঁ পুরুষের ছোট হয়, সব কিছু থেকে দেখা যায় মহিলা পুরুষদের বড়, ব্রেন পুরুষদের বড়, লিভারও বড়, কি হার্টও বড়, বেশি। সবই কিডনি বড়, সব অঙ্গানি বড়, কিন্তু আমাদের যেমন পুরুষের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এই ঘাসফড়িংয়ের মধ্যে ঝামেলা হয়ে গেছে, ঘাসফড়িং কি পুরুষটাই ছোট, স্ত্রীটা কি হয় বড় হয়ে যায়। ওকে, একই বয়সের মধ্যে স্ত্রীটা বড় হয়ে যায়। ওকে, এটা তাহলে বিপরীত ক্রমে হবে, স্ত্রীটা কি হবে বড় হয়ে যাবে। দেখো উদর, মনে হয় এরকম হয় না ভাইয়া? হ্যাঁ মাছের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে হয় কি না ঠিক জানি না আমি। দেখো উদরটা দেখো কি হয়েছে, এদের উদর কি হবে গোলাকার, এবং লম্বাটে তাহলে কি হবে এদের গোলাকার, তা গোলাকার দেখে লম্বাটা দেখে আমরা বুঝতে পারবো, এবং ছোটো সাইজের তো গোলাকার মতো থাকে। আর এটা কি থাকবে প্রশস্ত থাকবে, এবং প্রান্তভাগ কি থাকবে, এই যে আমরা যদি একটু চিত্র দিয়ে খেয়াল করি নিচের দিকে দিয়ে আছে, এই দেখো এই যে এটা দেখা যাচ্ছে কি বলতো, এই সরু দেখা যাচ্ছে না প্রান্তভাগটা সুচালো, বাট এটা কি বলতো, এটা সুচালো, মানে মানে আমাদের প্রান্তভাগটা এটা দেখো, ওই প্রান্তভাগ সুচালো, এদের উদাহরণ হবে কসম, এবং প্রশস্ত এবং প্রান্তভাগ কি বলতো, এই দেখো এটা কিন্তু প্রান্তভাগটা কি বলতো সুচালো, এটা দেখো প্রান্তভাগ কি, এটা পুরুষের, এই যে এটা পুরুষের, তো প্রান্তভাগ কি, এই স্ত্রীটাই তো সুচালো হবে, ঠিক আছে তো? ও ঠিক আছে, আছে তো, স্ত্রী হ্যাঁ এটা তো স্ত্রী, তো এটাই এখানে দেখো কোথায় যেন দেখলাম, এই যে এখানে দেখো, এই যে কি হলো, এটা প্রশস্ত না, হ্যাঁ, এটা গোলাকার। এটা হলো প্রশস্ত, আর এটা কি বলতো এই যে সুচালো, ঠিক আছে? স্ত্রীর ক্ষেত্রে একটা জিনিস থাকে, এটা হলো অভিপোজিটর, কি থাকে বলতো, অভিপোজিটর থাকে। ওকে, এটার কাজ কি? এটাতে ডিম পারবে, একটু পরে দেখবো, এটা কিন্তু পুরুষের থাকবে না, কারণ পুরুষের তো ডিম পারে না, তাই না? তো থাকবে না। এখানে আরেকটা জিনিস থাকে, সার্কাস থাকে, অ্যানাল সার্কি থাকে, তো আমরা একটু পরে দেখতেছি। তাহলে দেখো এটা কি বলতো, এটা হলো পা হলো অপেক্ষাগত ছোট, এরা জিনিসও ছোট, পাউচ। প্রাণী ছোট, পাও ছোট হবে, সে পা তুলনামূলক কি হবে বড় হবে, পাখ না। যেহেতু এদের কি বলতো পুরুষটা কি আকারে ছোট না, দেহ ছোট, তার মানে এদের ডানাটা কি করবে, আবৃত করে আর এক্সট্রা থাকবে, আবৃত করার পর দুই পাশে কি থাকবে বর্ধিত থাকবে, আর এদের শুধুমাত্র উদরকে আবৃত করে রাখবে, যেহেতু এরা আকার বড় প্রাণী। এস্টার নাম দেখো, এস্টার নাম নবম খণ্ডকের এস্টার নাম, কয় নম্বর খণ্ডকের, খণ্ডক কয়টা বলো তো 11টি, তো এখানে তাহলে কয় নাম্বার খণ্ডের কথা বলতেছি, এটা এগুলো এমসিকিউ আসে। নবম খণ্ডকে এস্টার নাম বর্ধিত হয়ে সাব জেনিটাল প্লেট গঠন করে, যা জনন ছিদ্রের আবরণ হিসাবে কাজ করে। তাহলে সাব জেনিটাল প্লেট কি করে, জনন ছিদ্রের আবরণ হিসাবে কাজ করে। তাহলে জনন ছিদ্রের আবরণ হিসাবে কে কাজ করে, সাব জেনিটাল প্লেট। কয় নাম্বার খণ্ডকে থাকে, 9 নম্বর খণ্ডকে, এটা মনে রাখতে হবে। এটা দেখো 9 নম্বর খণ্ডকে এস্টার নাম বর্ধিত এবং ও কিছুটা রূপান্তরিত হয়ে কি তৈরি করে, অভিপোজিটর, তা ডিম পাড়ার অঙ্গ হিসাবে কাজ করে। কথা হলো অভিপোজিটর কয় নাম্বার খণ্ডক থেকে তৈরি হয়, নবম। তাহলে এদের 9 নম্বর থেকে অভিপোজিটর, আর এদের কি বলতো সাব জেনিটাল প্লেট, এটা একটু মনে রাখতে হবে। সঙ্গম অঙ্গ, সঙ্গম অঙ্গ তাহলে কি হবে, এখানে দশম দেহখণ্ডকের উভয় পাশে কয় নাম্বারের, একটি করে ছোট সঙ্গম অঙ্গ রয়েছে, যা অ্যানাল সার্কি নামে পরিচিত। তাহলে ঘাসফড়িংয়ের মানে এই পুরুষ ঘাসফড়িংয়ের সঙ্গম অঙ্গ কি হিসাবে কি নামে পরিচিত বলো তো, অ্যানাল সার্কি হিসাবে পরিচিত। এটা কয় নাম্বার দেহখণ্ডক থেকে হয়, 10। ওকে, তাহলে সাবজেনিটাল প্লেট
এটা হলো 9। তাহলে আগেই তো ঢাকনা থাকবে, পরেই তো থাকবে সাবস্টেন্স থাকবে। যাই হোক, তাহলে উপরে আছে ঢাকনা, প্রথমটা হলো সাবজেন্টাল প্লেট, পরেরটা থাকবে কি আমাদের সঙ্গমঙ্গ থাকবে। এটাকে ঢেকে রাখবো উপর থেকে, সামনে থেকে। এটা বিষয়টা এরকম। অপ্রয়োজনীয় বিদায় কোনো ধরনের সঙ্গমঙ্গ থাকে না, অনুপস্থিত থাকবে। তারপরে কি বলছো, টারগাম 11তম খণ্ডকে টারগাম সুপ্রা অ্যানাল প্লেট কি বলতো, সুপ্রা অ্যানাল প্লেটে রূপান্তরিত হয় এবং পায়ু যা পায়ু সেটা ঢাকনি হিসাবে কাজ করে। তো সুপ্রা অ্যানাল প্লেট। তাহলে এখানে 3টা ধারাবাহিক যদি বলি, প্রথমে কি ছিল মাঝে কি 10 নাম্বার, তাহলে এখানে আমাদের 3টা মনে রাখবো 9, 10, 11। তার মানে 10 নাম্বার কি আছে, সঙ্গমঙ্গ থাকবে অ্যানাল সার্কিট। এটাকে ঢেকে রাখবে এর আগেরটা, এটাকে ঢেকে রাখবে এর আগেরটা সাবজেন্টাল প্লেট। তারপরটা ঢেকে রাখবে কি, তারপরটা 9 নাম্বার থাকবে, 10, 11 নাম্বার থাকবে, সেটা কি করবে, এটা বাইরের দিকে থাকবে আমাদের সুপ্রাঅ্যানাল প্লেট থাকবে, যেটা কি করবে পায়ের দিকে ঢেকে রাখবে। ওকে, তাহলে মাঝে আমাদের কি অ্যানাল সার্কিট। আর দুই পাশে দুইটা কি বলতো প্লেট, আগে হলো সাবজেনিটাল, পরে হলো কি সুপ্রাঅ্যানাল। এটা একটু মনে রাখতে হবে। তারপর দেখো জনন রন্ধ্র, 9ম খণ্ডকে পুং জনন রন্ধ্র থাকে, একটু আগে পুরোটা পড়লাম আমরা, তাই না, পড়ছিলাম না এখানে। তাহলে 9ম খণ্ড থাকবে, পরীক্ষা দেওয়া আসছিল ডেন্টালে, তো এটা মনে রাখতে হবে। আর এই পাশেগুলো যদি দেখি আমরা, 9ম খণ্ডকে থাকে না, এই কি অভিভূতের থাকে। আর 10ম খণ্ডকে আমাদের কি থাকে না, সঙ্গমঙ্গ থাকে না। 9 এবং 10 হয় কি হয়, খণ্ডকের টারগাম আংশিকভাবে একীভূত হয়। কি হবে, 9 এবং 10 টারগাম আংশিকভাবে কি হবে, একীভূত হবে। টারগাম যেন কোনটা, পৃষ্ঠের অংশটা, এবং 8 আর 9 খণ্ডক মিলে স্ত্রী জনন রন্ধ্র গঠন করে। তাহলে স্ত্রী জনন রন্ধ্র গঠন করে কয় নাম্বার খণ্ডক মিলে, 8 নাম্বার। এটা একটু মনে রাখতে হবে। আর পুরুষের ক্ষেত্রে জনন রন্ধ্র কোথায় থাকে, 9 থাকে। আর এখানে 9 তার আগেরটা একটি নিয়ে জনন রন্ধ্র গঠন করছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা দেখুন, এই যে দেখো অ্যানাল সার্কিট থাকে এখানে, কিন্তু এদের অ্যানাল সার্কিট থাকে না। এদের কি থাকে বলো তো, ওভিপোজিটর থাকে। ওভিপোজিটর মধ্যে কি করে, ডিম পারে। ওকে, এখানে তাহলে শুধু এই চিত্রটাই লাগবে, আর কিছু লাগবে না। চিত্র অঙ্কন করতে হবে না এখানে, তো পায়ের চিত্র লাগবে শুধু। এগুলো পড়ো, এগুলো অলরেডি আমরা এখানে সুন্দরভাবে পড়লাম। তো এখন দেখি আমরা যাই ঘাসফড়িংয়ের, ঘাসফড়িং এর সিলোম ও অন্তঃগঠন। সিলোম ও অন্তঃগঠন। তো সিলোম মানে কি জানো তো, পড়ছে প্রথম পর্দায় পড়ছিলাম, এক ধরনের গহ্বর, পেরিটোনিয়াম আবৃত এক ধরনের গহ্বর, প্যানক্যামা কোষে থাকে, এটা পড়ছিলাম। যাই হোক, বিস্তারিত পড়বো আমরা প্রথম পর্দায়, আবার তোমরা যখন পড়াবো তখন পড়তে পারবা। তো এখানে আমরা বিস্তারিত পড়বো না। দেখো, শুধু ভ্রূণের দেহ গহ্বরটি কি বলো তো, সিলোম আকার অবস্থান করে। কি হিসাবে, সিলোম। ওখানে সিলোম কত প্রকার সেই সবই বলা আছে প্রথম অর্থে। পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় তা হলো কি বলতো, ব্লাস্টোসিল। কি দেখা যায় বলতো, ব্লাস্টোসিল। সিলোম গহ্বর সংযুক্তির ফলে সৃষ্ট। কি বলতো, গহ্বরের সংযুক্তির ফলে সৃষ্ট। তো ব্লাস্টোসিল এবং সিলোম গহ্বর, মানে তাহলে কি পরিণত যেটা গহ্বরটা সেটা বলছিল কি ব্লাস্টোসিল এবং সিলোমের সংযুক্তির মাধ্যমে তৈরি হয়। যে একটা গহ্বর আছে, ঠিক আছে, দেহের ভেতরে যে গহ্বর সেটা হলো দুইটা গহ্বরের সংযুক্তির মাধ্যমে তৈরি, একটা হলো ব্লাস্টোসিল আর একটা কি বলতো সিলোম। এর নাম কি বলতো, মিক্সোসিল। এখন মনে রাখতে পারো, এটা হলো মিক্সের মাধ্যমে হয়। কি কিসের মাধ্যমে বলতো, মিক্সারের মাধ্যমে হয় বা মিশ্রণের মাধ্যমে হয়। এজন্য কি নাম কি, মিক্সোসিল। কার কার মিশ্রণের মাধ্যমে হয়ে থাকে, ব্লাস্টোসিল এবং সিলোমের মাধ্যমে। এটা একটু মনে রাখবা। ওকে, তারপর কি মিক্সোসিলের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে এটা কি বলা হয়, হিমোসিল। বুঝতে পারছো, আমরা বলছি হিমোসিল ছিল নাকি, রক্তপূর্ণ গহ্বর বলছিলাম। তো এটা আসলে কি দ্বারা গঠিত বলতো, এই যে এটা হলো ব্লাস্টোসিল এবং হিমোসিল দ্বারা গঠিত, নাম কি, মিক্সোসিল। যার মধ্যে দিয়ে রক্ত যায় আমরা নাম বলে কি, এই জন্য হিমোসিল পরিচিত। দেখো, প্রবাহমান তরল পদার্থ হলে কি বলতো, হিমোলিন। আমাদের যেমন রক্তকে আমরা বলি রক্ত, ব্লাড, আমাদের যেটা আছে আর কি প্রবাহিত হয় দেহে তরলটাকে, আর এটাকে বলা হয় কি বলতো, হিমোলিন। নীল পতঙ্গের রক্তকে কি বলা হয়, হিমোলিন বলা হয় থাকে। এটা একটু মনে রাখবো, হিমোলিন বলা হয় থাকে। এখানে দেখো, যে একটা জটিল একটা ফিগার দেখা যাচ্ছে না, অনেক কিছু দেখা যাচ্ছে, সবকিছু একত্রে দেখতে পাচ্ছ না। এখানে একটা জিনিস দেখতে পারবা, এই যে মাঝে দেখো কি কি আছে এখানে, এই যে মাঝে একটা নালী আছে না, এই যে মাঝ বরাবর, এটা কি বলতো, পরিপাকতন্ত্র। এটা হলো পরিপাকতন্ত্র। দেখো, পরিপাকতন্ত্রের উপরে দেখো লাল একটা দেখা যাচ্ছে না, প্রকোষ্ঠ দেখা যাচ্ছে না এখানে। এগুলো হলো কি, এটা হলো হৃদপিণ্ড বা হৃদযন্ত্র, ঠিক আছে, এটা হলো কি হৃদযন্ত্র। আবার নিচে কি দেখতেছো বলতো, এগুলো কি বলতো,
এগুলো স্নায়ুতন্ত্র, কি বলো তো? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা আবার কত দূর স্নায়ুতন্ত্র দেখবো? এগুলো আমরা দেখবো, অত জোড়া চড়া এইসব অত কিছু এদের পড়া যায়, দেখো। তাই যে বিশাল অধ্যায় বানায় ফেলছে। তাহলে এই যে এগুলো এখন আমরা ডিটেলস পড়বো এগুলো, ঠিক আছে? দেখো কি বললাম, তো দেখো দেহের পৃষ্ঠ দেশে রক্ত সংবহনযন্ত্র বা অ্যাওর্টা বা হৃদযন্ত্র ও হৃদযন্ত্র থাকে আর কি। অঙ্গজীবী কি আছে নিচ দিয়ে, অঙ্কি মানে নিচ দিয়ে স্নায়ুতন্ত্র আমরা দেখলাম, স্নায়ুরজ্জু, এবং এর মাঝ বরাবর কি ছিল পৌষ্টিক নালী। ওকে, সম্মুখ অংশে তল দেশে লালাগ্রন্থি প্রসারিত থাকে, এই দেখো এখানে এই যেগুলো কি বলতো লালাগ্রন্থি প্রসারিত থাকে, এটা বলছে সম্মুখ অংশের তল দেশে সামনের দিকে। ওকে, এগুলো বললাম। পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে অসংখ্য সুতার মতো মালপীয় নালিকা থাকে, কোনগুলা? এই দেখো এখানে এই যে নালী দেখাচ্ছে না, এগুলো কি কি বলা হয়? এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে, কি হিসাবে? আমার যেমন কিডনি, এদের কি আছে বলতো? মালপীয় নালিকা। হিমোসিলের অভ্যন্তরে অন্যান্য অঙ্গনও দেখা যায়। মানুষের ওকে।